নমস্কার। উপস্থিত দর্শক মণ্ডলী, পুজো কমিটির মাননীয় সভাপতি, সম্পাদক, সমস্ত সদস্যবৃন্দ, স্থানীয় প্রশাসন, সিভিক ভলেন্টিয়ার ও দমকল বাহিনীর সমস্ত কর্মীবৃন্দকে শুভদীপ অপেরার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। যাত্রা শুরুর পূর্বে কয়েকটি জরুরি ঘোষণা কমিটি জেনারেটর যিনি রয়েছেন তার উদ্দেশ্যে জানাই। আমাদের মঞ্চের কাছাকাছি যদি কোনো অপ্রয়োজনীয় বৈদ্যুতিক আলো জ্বলে থাকে দয়া করে সেগুলোকে বন্ধ করে দেবেন এবং আমাদের মঞ্চে যতখানি বিদ্যুতের প্রয়োজন ততখানি সরবরাহ করবেন। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যে সমস্ত খুঁটিতে মাইকে চোঙগুলি বাঁধা আছে সেগুলোতে কেউ হেলান দিয়ে বসবেন না বা এদিক ওদিক ঘোরাবেন না, তাতে যাত্রা শুনতে এবং শোনাতে বিশেষ অসুবিধে হতে পারে। নাটকের শেষ দৃশ্যের শেষ সংলাপ শেষ না হওয়া পর্যন্ত আপনারা কেউ আসন ছেড়ে উঠবেন না। সেই সঙ্গে কমিটির উদ্দেশ্যে বিশেষ অনুরোধ, আমাদের নাটক চলাকালীন দয়া করে আপনাদের প্রচার মাইকটি চালাবেন না। জরুরি প্রয়োজনে শুভদীপ অপেরার সাজঘরে এসে ম্যানেজার বাবুর সঙ্গে যোগাযোগ করুন। দর্শক বন্ধুদের জন্য একটি আনন্দমুখর সংবাদ, শুভদীপ অপেরা সহ কলিকাতা, বেলদা, হাইরোড যে কোনো যাত্রা দলের জন্য এবং অর্কেস্ট্রা ড্যান্স শোপের জন্য যোগাযোগ করুন। লক্ষ্মীকান্ত প্রধান, লীলা, চাঁদকুড়ি, পশ্চিম মেদিনীপুর। শুভদীপ অপেরা সহ যে কোনো যাত্রা দল, অর্কেস্ট্রা, ড্যান্স ট্রুপ বায়নার জন্য যোগাযোগ করুন। লক্ষ্মীকান্ত প্রধান, আপনাদের খুবই প্রিয়জন লক্ষ্মীকান্ত প্রধান, লীলা, চাঁদকুড়ি, পশ্চিম মেদিনীপুর। ঘোষণাগুলি শেষ হলো। ধন্যবাদ। নমস্কার। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদাময়ী, মা কালী, মা দুর্গা, মা সরস্বতী ও শ্রী শ্রী রাধাকৃষ্ণজু ও নাট্যাচার্য গিরিশ ঘোষের চরণে শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি আজকের যাত্রাপালা। এস ভৌমিক পরিকল্পিত, গৌরী শঙ্কর মাইতি প্রযোজিত, তরুণ তুর্কি প্রযোজক, এস বেড়া পরিচালিত, দেবী মায়ের আশীর্বাদ ধন্য শুভদীপ অপেরা 1428 সালের শুভদীপ অপেরার এক নতুন আঙ্গিকের সামাজিক যাত্রাপালা। কলির সীতা জ্বালবে চিতা। রচনা এই চক্রবর্তী, সম্পাদনা ও নির্দেশনায় খোকন দে, সুর প্রচলিত নিত্যে কুমার ঋষি, আবহ মাস্টার অর্জুন বাবু, মাস্টার রসিদ বাবু, মাস্টার পুলক বাবু ও মাস্টার মলয় বাবু, আলো ধ্বনি মা সন্তোষী সাউন্ড নিয়ন্ত্রণে মাস্টার রাজা ও মাস্টার দেবু, পরিবেশনায় মা কালীর আশীর্বাদ ধন্য শুভদীপ অপেরা। 1428 সালে শুভদীপ অপেরার এক চমকপ্রদ সামাজিক যাত্রাপালা। যুগের খড়গে বধুরা আজও হচ্ছে বলি, নীরবে কাঁদছে জন্মদাতা, তারই প্রতিশোধ নিতে কলির সীতা জ্বালবে চিতা, কলির সীতা জ্বালবে চিতা, কলির সীতা জ্বালবে চিতা।
চোর প্রিয়নাথ মল্লিকের বিচার চাই, শাস্তি চাই। বিচার চাই, শাস্তি চাই। চাল ডাল তেল চোর প্রিয়নাথ মল্লিকের বিচার চাই, শাস্তি চাই। বিচার চাই, শাস্তি চাই। থানা বিশাল বিবেক বিশ্বাস থানা থেকে দূর হটো। দূর হটো, দূর হটো। থানা বিশাল বিবেক বিশ্বাস থানা থেকে দূর হটো। দূর হটো, দূর হটো। বন্ধুগণ, আজ আমরা এখানে সবাই মিলে উপস্থিত হয়েছি প্রিয়নাথ মল্লিকের বিরুদ্ধে ডায়েরি লেখানোর জন্য। কারণ প্রিয়নাথ মল্লিক আমাদের স্কুলের ছোট ছোট ছেলে মেয়েদের মিড ডে মিলের চাল ডাল তেল নুন সব বাজারে চালান করে দিয়ে নোংরা খাবার খাওয়াচ্ছে। পরিযায়ী শ্রমিকদের চাল গম না দিয়ে সব নিজে ভোগ করছে, আর বহু দুর্নীতির সঙ্গে যুক্ত। আর তাকে সহযোগিতা করছে এই নীলপুর থানার ওসি বিবেক বিশ্বাস। আমরা এই আগেও থানায় ডায়েরি লেখাতে এসে ফিরে গেছি, কারণ পুলিশ প্রিয়নাথ মল্লিকের বিরুদ্ধে কোনো ডায়েরি নিতে চাইছে না। তাই আজ আমরা বৃহত্তর আন্দোলনে নেমেছি। আমাদের এই আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছি আমি, এই নীলপুর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক আকাশ মিত্র। আমারই নেতৃত্বে আজ আমি ডায়েরি লেখাবোই লেখাবো। প্রয়োজন হলে হোক প্রতিবাদ গানে গানে, হোক প্রতিবাদ সব গানে, চাই না দেখতে আর তোরা মুখ। হোক প্রতিবাদ গঞ্জে গ্রামে, আল্লাহ ভগবানের নামে, চাই না সংসদায় মানুষ গুরু। হোক প্রতিবাদ গানে গানে, হোক প্রতিবাদ সব খানে, চাই না দেখতে আর পোড়া মুখ। হোক প্রতিবাদ গঞ্জে গ্রামে, আল্লাহ ভগবানের নামে, চাই না সংসদায় মানুষ গুরু। ওঠো সবাই সারা বাংলাময়, না রাজনীতির নামে আর মানুষ খুন নয়। জেগে ওঠো সবাই সারা বাংলাময়, না রাজনীতির নামে আর মানুষ খুন নয়। হোক প্রতিবাদ গানে গানে, হোক প্রতিবাদ সব গানে, চাই না দেখতে আর পোড়া মুখ। হোক প্রতিবাদ গঞ্জে গ্রামে, আল্লাহ ভগবানের নামে, চাই না সংসদায় মানুষ গুরু। চাই না সংসদায় মানুষ গুরু, চাই না সংসদায় মানুষ গুরু। চাল ডাল তেল চোর প্রিয়নাথ মল্লিকের বিচার চাই, শাস্তি চাই। বিচার চাই, শাস্তি চাই। চাল ডাল তেল চোর প্রিয়নাথ মল্লিকের বিচার চাই, শাস্তি চাই। বিচার চাই, শাস্তি চাই। দুর্নীতি দোষর থানার অফিসার বিবেক বিশ্বাস থানা থেকে দূর হটো। দূর হটো, দূর হটো। দুর্নীতি দোষর থানার অফিসার বিবেক বিশ্বাস থানা থেকে দূর হটো। দূর হটো, দূর হটো। ওই, কে তোমরা থানার সামনে দাঁড়িয়ে হল্লা পাকাচ্ছ? যাও, বেরিয়ে যাও বলছি, নইলে আমি তোমাদের সবাইকে ডান্ডার ঘায়ে ঠান্ডা করে দেবো। ঠান্ডার খাই ঠান্ডা করার দিন আপনাদের শেষ হয়ে গেছে বিবেক বিশ্বাস। কারণ গ্রাম বাংলার আপামর জনগণ আপনাদের সব কুকুরটির ইতিহাস জেনে ফেলেছে। ইতিহাস? উপাসনা করে বলুন, কেন আপনি সব ছাত্রের অভিভাবকদের অভিযোগ নিতে অস্বীকার করেছেন? কিসের অভিযোগ? মিড ডে মিলের চাল চুরির অভিযোগ, বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজের টাকা তজরুবের অভিযোগ। কার বিরুদ্ধে অভিযোগ করছো মাস্টার? কে সে? প্রিয়নাথ মল্লিক। না, প্রিয়নাথ মল্লিকের মতো লোক এমন জঘন্য কাজ করতে পারে না। তার বিরুদ্ধে ডায়েরি লেখা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে ডায়েরি আপনি নেবেন না? না, বলতার চাকে ঢিল মেরে বলতার কামড় আমি খেতে পারবো না। কিন্তু আকাশ নামক বলতে না, যদি এখন আপনাকে কামড়ায় তাহলে আপনি কি করবেন? থানা বিচার বিবেক বিশ্বাস। তার মানে তুমি কি বলতে চাই? বলতে চাইছি, ছোট ছোট ছেলে মেয়েদের মুখের ভাত কেড়ে নি প্রিয়নাথ মল্লিক যে চাল ডাল তেল নুন বাজারে চালান করে দিচ্ছে, তাকে সহযোগিতা করছেন আপনি। বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজের টাকা তছরূপ করে প্রিয়নাথ মল্লিক যে টাকার পাহাড় বানিয়েছে, তার বেশ কিছু অংশে ভাগ বসিয়েছেন আপনি। তার মানে প্রিয়নাথ মল্লিকের ছত্র ছায়া থেকে মিথ্যাকে সত্যের ঘাড়ে চাপিয়ে সাধারণ মানুষকে বোকা বানিয়ে লক্ষ লক্ষ টাকা পকেটে পুরেছেন আপনি। আকাশ মাস্টার! আপনি, আপনি, আপনি। আমি হাতে চুরি পরে পুলিশের চাকরি করতে আসি না আকাশ মাস্টার। আমি আমার একমাত্র মেয়েটাকে কলকাতার হোস্টেলে রেখে তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি। শত্রুর হাত থেকে নিজেকে রক্ষা করবার জন্য তাকে আমি ক্যারাটে শিখেছি, নাচ শিখেছি, গান শিখেছি, এমনকি কম্পিউটারের ঝড় বইয়ে দিতে পারে আমার একমাত্র মেয়ে সেটা। তা সব কিছুকে আমার চাকরির টাকায় হয়েছে নাকি? সব কিছু হয়েছে আমার বাম হাতের খেলা। সত্যি সত্যি আমাদের এবার ডান হাতের খেলাটা খেলতে হবে বলছি। প্রিয়নাথ মল্লিকের বিরুদ্ধে খেলা শুরু করার আগে নিজে কি করে বাঁচবে সেই চেষ্টা করো মাস্টার। আর আপনিও যদি বাঁচতে চান তাহলে প্রিয়নাথ মল্লিকের ছাতা থেকে মাথাটা সরিয়ে আনুন। আকাশ! আমি জানি এই যুগের মাস্টারদের নেতাদের পায়ের তলায় বসে খাতা লিখতে হয়, সরস্বতীকে নাচতে হয় ক্ষমতাবানদের সারাপ খানায়। আর প্রিয়নাথ মল্লিকের মতো মানুষেরা আপনাদের মতো প্রশাসনের সাহায্যে নেতা হওয়ার স্বপ্ন দেখে, জনগণের নেতা। আমি কিন্তু এখনো বলছি তুমি আগুন নিয়ে খেলা করছো। খেলোয়াড় যারা, তাদের কাছে আগুন আর ফাগুন দুই সমান বিবেক বিশ্বাস। এর জন্য হয়তো দেখবে একদিন তোমার নিজের মায়ের পেটের বোনকে ওই মল্লিক বাড়ির দরজায় শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। হয়তো হবে। তাই বলে আমার দিদি প্রিয়নাথ মল্লিকের বড় ছেলের বউ বলে তার অন্যায়কে আমি কিছুতেই প্রশ্রয় দেব না। তাতে যদি আমার দিদিকে তার শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে আসতে হয়, তাই সে আসবে। ফিরে আসবে কিনা সে কথা আমি বলতে চাইছি না, তবে আমি বলতে চাই তুমি তোমার দর বললে এখন এখান থেকে চলে যাও। যাব,
তার আগে আপনি আমাদের অভিযোগগুলো আপনার ডায়েরি পাতালে লিপিবদ্ধ করুন। না, ওই প্রিয়নাথ মল্লিকের বিরুদ্ধে কোনো ডায়েরি লেখা আমার পক্ষে সম্ভব নয়। অসম্ভবকে কি করে সম্ভব করতে হয় সেটা আমি জানি অফিসার। এই, এত সাহস তোমার! যাও, বেরিয়ে যাও বলছি। এই, বেরিয়ে যাও। না বাবা, নীলপুর প্রাইমারি স্কুলের হেডমাস্টার আকাশ মিত্র তার প্রত্যেকটা অভিযোগের কথা তোমার ডায়েরিতে না লিখে এখান থেকে কোথাও যাবে না। থানা পুলিশ প্রশাসন এইসব তো সাধারণ মানুষের সাহায্য করার জন্য, কোনো অভিযোগকারী অভিযোগকে প্রত্যাখ্যান করে কুকুরের মতো তাড়িয়ে দেওয়ার জন্য নয়। অবস্থা, আপনি আপনার প্রত্যেকটা অভিযোগের কথা অফিসার বিবেক বিশ্বাসের ডায়েরি খাতায় না লিখে এখান থেকে এক পাও নড়বে না। প্রিয়নাথ মল্লিক এতদিন নীলপুরে মাটিতে ঘুঘু চড়িয়ে এসেছে, এবার আমি উনাকে ঘুঘু ধরার ফাঁদ দেখে ছাড়বো। এটা তুই কিন্তু সভ্যতার সীমা ছাড়িয়ে কথা বলছিস। সভ্যতার সীমা রেখে কথা বলা যায় তাদের সাথে যারা প্রকৃত সভ্য মানুষ, অসভ্য দুর্নীতি বা চোরের সাথে নয়। বলো কেন? কেন নীলপুর প্রাইমারি স্কুলে ছেলেমেয়েরা রাস্তা বের করে আমার গাড়ি আটকালো? তাই নাকি? কেন ওদের দুপুরে খাদ্যে পোকা চাল ও খাদ্য ডাল আর শেষ বাজারে সবজি খেতে দেওয়া হয়? কেন কেন গ্রামের এইসব সাধারণ মানুষেরা মিছিল বার করে বলে যে চোরা কারবারি দুর্নীতিবাদ প্রিয়নাথ মল্লিককে শাস্তি চাই, বিচার চাই? কেন ওরা স্লোগান তুলে বলে যে ঘুষখোর পুলিশ অফিসার বিবেক বিশ্বাস নীলপুর থানা থেকে দূর হটো? কারণ প্রিয়নাথ মল্লিক আর বিবেক বিশ্বাস ওরা দুজনে চোরে চোরে মাস্তুতো ভাই। এইসব কাণ্ড হচ্ছে তাহলে নীলপুরের বুকে। এই, যাও, বেরিয়ে যাও বলছি, নইলে আমি তোমাদের সবাইকে এক্ষুনি লকআপে ভরে দেবো। লকআপে ভরে কোথায় রাখবেন স্যার? 3 মাস ধরে তো লকআপের দরজাটা ফাঁকা হয়ে পড়ে আছে। তাই এই কথাটা তুমি জানলে কি করে? শুধু আমি নয় স্যার, এটা সবাই জানে। আপনি দরজাটা খুলে লুকিয়ে সত্য কামারকে বিক্রি করে দিয়েছেন। এতদিন হয়তো সত্য কামার দরজাটাকে হাপড়ে ফেলে গাঁইতি শাবল বানিয়ে বাজারে চালান করে দিয়ে। I say oh get out! ঠিক আছে স্যার, আসছি। পরে আবার দেখা হবে। দাঁড়াও আকাশ মাস্টার, তোমরা যাও ভাই, মাস্টারের সঙ্গে আবার কিছু কথা আছে। এই চল চল, এই দুর্নীতির কথা গ্রামের সবাইকে জানাতে হবে। চলে আয়, চলে আয় আমার সঙ্গে। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার। তাহলে তার কোনো কিছুই গোপন রইল না, সবকিছু একেবারে জলের মতো পরিষ্কার হয়ে গেল। সীতা। তার পদস্থ অফিসার হয়ে লকআপের দরজা বেঁচে দিলে বাবা। এরপর হয়তো কোনোদিন দেখবে তোমার নিজের মেয়ে সীতাকে বেঁচে দিয়েছো। চক্রান্ত, এ সব কিছু আমার বিরুদ্ধে চক্রান্তের মা। এরা সবাই মিলে চক্রান্ত করে আমার ভালো মাথাটাকে খারাপ করে দিতে চাইছে। তাই নাকি? শুধু তাই নয় রে মা, ওই প্রিয়নাথ মল্লিকের মতো একজন ভালো লোকের গায়ে এরা সবাই মিলে কাদা ছেটাতে চাইছে। আর একজন দায়ীকে জানিস? এই আকাশ মিত্র। অফিসার বিবেক বিশ্বাস, আমি জানি যে মেঘ গর্জায় সে মেঘ বর্ষায় না। তাই আপনার গর্জনটাকে পকেটে রেখে আমাদের অভিযোগগুলো আপনার ডায়েরি পাতা লিখে বলুন। না, ওই প্রিয়নাথ মল্লিকের বিরুদ্ধে কোনো ডায়েরি লেখার আগে তার বিরুদ্ধে সমস্ত অভিযোগের প্রমাণ চাই, প্রমাণ। তুমি বলছো বাবা আগে থানায় ডায়েরি লেখা হয়, তারপর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। সেটা এসব ব্যাপারে তোর মাথা ঘামাবার দরকার নেই। তাছাড়া তোকে লেখাপড়া শিখেছে কে তোর বাবার বিরুদ্ধে কথা বলার জন্য? অন্যায়ের বিপক্ষে ন্যায়ের পক্ষে কথা বলে তো শিক্ষার নীতি, আর এখানে তো সার্থকতা। কার টাকায় লেখাপড়া শিখে ও আমাকে ন্যায় নীতির কথা শোনাচ্ছে? সব আমার টাকা। হ্যাঁ হ্যাঁ, আমার আমার আমার। না, তোমার টাকা নয়। যে টাকা আমি লেখাপড়া শিখেছি সেটা তোমার ঘুষের টাকা। যে টাকা আমি কথা বলতে শিখেছি, ইংরেজি বলতে শিখেছি, সেটা তোমার এই মধ্যরাত্রে লরি দান করে ভিক্ষা নেওয়ার টাকা। কি বলে? আর যে টাকা আমি গাড়ি চড়ে ঘুরে বেড়াই সেটা ওই নীলপুর প্রাইমারি স্কুলে চাল ডাল তেল নুন চুরি করার টাকা। সেটা? আর যে হাত দিয়ে আমি কম্পিউটারে ঝড় তুলতে শিখেছি সেই হাত তুলে আমি তোমাকে বলে যাচ্ছি বাবা, মানুষকে বঞ্চিত করে তাদের পেটের ভাত চুরি করার টাকায় যে শিক্ষা আমি পেয়েছি সেই শিক্ষার পেছনে ব্যয় হয়ে যাওয়া প্রত্যেকটা টাকা আমি মানুষের মধ্যে বিলিয়ে দেবো। এই নাও তোমার টাকা দিয়ে কেনা গাড়ির চাবি। আমি তোমাকেই ফেরত দিয়ে গেলাম। আজ থেকে নীলপুরে মেঠো পথে আকাশ মাস্টারের হাত ধরে ঘরে ঘরে জ্বালবো শিক্ষার প্রদীপ, তারপর তাদের ডেকে ডেকে বলবো তোমরা জাগো, ওঠো, দামামা ওই বাজে। গত 22 বছর ধরে নীলপুর মাটির বুকে আমি একটা বিরাট নদী কেটেছি। এবার সে নদীতে জল আনবো, তারপর চিৎকার করে শুকিয়ে যাওয়া গাছগুলোকে ডেকে ডেকে বলবো তোমাদের রক্ত না থাকলে আমি তোমাদের রক্ত দেবো, তোমরা শুধু একটুখানি হাসো, ফলে ফুলে ডেকে আনো পাখিদের। তারপর গ্রামের মানুষকে একজোট করে তাদের হাতে ধরিয়ে দেবো অস্তিত্বের মশাল। রণরঙ্গিনী সাজে নিজেকে সাজিয়ে তুলে নেম প্লেটে আশার কালি দিয়ে লিখে দেবো সত্যমেব জয়তে। তাহলে যা, এক্ষুনি বেরিয়ে যা, বেরিয়ে গিয়ে ওই প্রিয়নাথ মল্লিকের বিরুদ্ধে আন্দোলনে নেমে পড়। যা। যাবো, আগে আকাশটা ডায়েরিটা লিখে নাও। না, প্রিয়নাথ মল্লিকের বিরুদ্ধে কোনো ডায়েরি লেখা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে ওনার ডায়েরিটাও তোমার ডায়েরিতে লিখে দেবো। তুই কি করছিস সীতা? আরে ওতে সরকারি খাতা, ওতে আগে বাজে কথা লেখা থাকলে আমার চাকরিটাই চলে যাবে। যাক যাক, চাকরি তোমার মতো একজন অপদার্থ লোক সরকার ঘাট থেকে নেমে যাওয়াই ভালো। তোমার জায়গায় একজন শিক্ষিত যুবক চাকরি পেলে একটা পরিবার খেয়ে পরিবার। আকাশটা দাও, পেন দাও, বলো তোমার কি কি অভিযোগ। আমি নীলপুর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক আকাশ মিত্র। আমি এই মর্মে অভিযোগ করে দিয়েছি যে স্থানীয় ভদ্রলোক সে প্রিয়নাথ মল্লিক
আমাদের স্কুলের ছোট ছোট ছেলে মেয়েদের জন্য যে বরাদ্দ, সরকারি মিড ডে মিলের চাল ডাল তেল নুন এমনকি জ্বালানি পর্যন্ত আত্মসাৎ করে দিয়েছি। স্কুলের শিশুরা সরকারি মিড ডে মিলে খাওয়ারের বদলে প্রিয়নাথ মল্লিকের পাঠামোর নিম্নমানের খাদ্য খাইয়া অসুস্থ হইয়া পড়িতেছে। আমি সেই প্রিয়নাথ মল্লিকের বিরুদ্ধে প্রশাসনিক হস্তক্ষেপ ও সুবিচার প্রার্থনা করিতেছি। ব্যাস। সেই সঙ্গে আমি একটা লাইন যোগ করে দিচ্ছি। প্রিয়নাথ মল্লিকের দুর্নীতিতে প্রত্যক্ষভাবে সাহায্য করছে নীলপুর থানার ওসি মিস্টার বিবেক বিশ্বাস। আমি আমার বাবার কঠোর শাস্তি দাবি করে দিচ্ছি। সীতা না, তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস। বাড়াবাড়ি এখনো করিনি, এবার করবো। আগে খাতায় লেখা অভিযোগ প্রাপ্তিটা স্বীকার করে সই করো। না, সই করবো না। এখন বলছি সই করো, না হলে কি তুমি ভীষণ বাড়াবাড়ি করবে। সই কর- সই তোমাকে করতেই হবে বাবা, না হলে তোমার এই সীতা তার রাবণ রূপী বাবার সার্ভিস রিভলভার দিয়ে বুকটাকে ঝাঁঝরা করে দেবে। সই করো, করো সই। এবার দে পিস্তলটা আমার হাতে দে। কাজটা কিন্তু ভালো করলে না আকাশ মাস্টার। জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই, কথাটা আমার মনে থাকবে। সত্যি সীতা, এই মুহূর্তে তুমি আমাকে দিলে একটা দারুণ সারপ্রাইজ। যাক বাবা, অবশেষে হলো সানরাইজ। এখন আবার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? প্রভাতে উঠিয়াও মুখ হেরিনু দিন যাবে আজি ভালো। এই সময় আমাকে কাছে পেয়ে নিশ্চয়ই তুমি খুব খুশি হয়েছো। ভীষণ ভীষণ খুশি হয়েছি, কারণ আমি যে তোমাকে ভালোবাসি। ও, তুমি শুধু একা ভালোবাসো আর আমি বুঝি ভালোবাসি না? না, তুমি আমাকে ভালোবাসো। তাই যদি হয় তাহলে তোমার এত বড় দোষ সময় আমি তোমার পাশে এসে দাঁড়ালাম কেন? শুধু তোমার ভাগ্য রক্ষা করার জন্য। দীর্ঘ মেলামেশার পর তুমি আমাকে এই কথা বলতে পারলে? বেশ, আমি চলে যাচ্ছি। আরে আরে যাচ্ছ কোথায়? খবরদার আমার গায়ে হাত দেবে না। তাহলে কি পায়ে হাত দাও? রকে মা- ইস, চাঁদের আলোয় মোমের পুতুলটা গলে যাচ্ছে। আমি আকাশকে জিজ্ঞাসা করছি, এই আকাশ তুমি এত নির্লজ্জ কেন বলো তো? আমি তোমার সঙ্গে কথা বলতে চাইছি না, অথচ তুমি আমার গায়ে পড়ে ভাব করতে চাইছো কেন? আমি সীতাকে বলছি, ওগো সীতা, তুমিও লজ্জাহীনা হয়ে তোমার প্রেমের জ্যোৎস্নাগুলো আমার গায়ে ছড়িয়ে দিচ্ছ কেন? তাতে সীতার কি দোষ? আকাশ প্রেমের দোষগুলো না মারতে পারে? ইস, কি অভিমান! বেঈমান, বেঈমান। তুমি তুমি একটা বেঈমান। আরে বাবা, কি রাগ তোমার! আমার সেদিন চাঁদের আলো চেয়েছিল জানতে, তার চেয়ে সুন্দর কেউ আছে কি? আমি তোমার কথা বলেছি, আমি তোমার কথা বলেছি। রূপসী বেজনী লতা আরে নিতা মানতে, রূপসী বেজনী লতা আরে নিতা মানতে, বলেছিল এ চমক কারো আছে কি? আমি তোমার কথা বলেছি, আমি তোমার কথা বলেছি। তারার বাসর থেকে একটি প্রদীপ নেমে এসে, তারার বাসর থেকে একটি প্রদীপ নেমে এসে বলেছিল করুণায় হেসে, এত খুশি ছড়ায় কি আশিনের কান্তে, এত হাসি কোনোদিন কারো আছে কি? আমি তোমার কথা বলেছি, আমি তোমার কথা বলেছি, আমি লা লা তোমার লা 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 লা। আমি তোমার কথা বলেছি, আমি তোমার কথা বলেছি।
ही कहना अब मेरी बाहों में आकर मिल शराबी का शराबी दिल में जिसका गम ना हो लुट के समझो शराबी बाजिश के हम ना हो साकी साकी रे साकी साकी आपस यार न जाए कोई ख्वाहिश बाकी साकी साकी रे साकी साकी आपस यार न जाए कोई ख्वाहिश बाकी तेरे जैसा माशूका मुझे यार चाहिए, ना पैसा चाहिए ना ही करार चाहिए। तेरे जैसा माशूका मुझे यार चाहिए, ना पैसा चाहिए ना ही करार चाहिए। इसकी आँखों मारी मेरा कुछ भी है छाया जो छुपा हुआ जो मुझ पे खुश नसीब बड़ा है वो शराबी क्या शराबी दिल में जिसका गम ना हो लुट के समझो शराबी बाजिश के हम ना हो साकी साकी रे साकी साकी आपस यार न जाए कोई ख्वाहिश बाकी साकी साकी रे साकी साकी आपस यार न जाए कोई ख्वाहिश बाकी साकी साकी रे साकी साकी आपस यार न जाए कोई ख्वाहिश बाकी সাবাস আলিয়া, সাবাস সাবাস সাবাস। তোমার নাচ থেকে গান শুনে আজ আমি খুব খুশি হয়েছি। খুশি বলা হবে না বাবু আপনার নাচ করে আসলে আমার চাকরিটা হবে তো হবে না মানে? আজ থেকে আমার বাবার এই নাইট কুইন হোটেলে তোমার চাকরিটা একেবারে সারা পাকা হয়ে গেল। তোমার খাওয়া দাওয়া ভালো মন্দ আজ থেকে বাবুই দেখাশোনা করবেন, ঠিক আছে? ভালো হলো বাবু, খুব ভালো হলো। আলিয়া, বিশ্বাস করুন বাবু, একটা পাকাপাকি কাজের আমার খুব দরকার ছিল। তাই নাকি? হ্যাঁ বাবু, ঘরে অসুস্থ শাশুড়ি আর একটা মাত্র বাচ্চা, তাদের দেখাশোনা করার কোনো কেউ নেই। কেন তোমার স্বামী? মাদার কেসে আসামি হয়ে জেল খাটছে। বেশ হয়েছে, বেশ হয়েছে। ও শালাকে আর জেল থেকে কিছুতেই বার করা হবে না, ঠিক আছে? কিন্তু কোনো কিন্তু নয়, আজ থেকে তুমি আমার আন্ডারে মানে থাকবে। একেবারে গায়ে লেপতে, ঠিক আছে? তার মানে আরে এই সব কথার মানে বোঝো আর শালা মানে কথার মানে বোঝো না। শোনো, তুমি শুধু রেস্টুরেন্টে কাস্টমারদের খুশি করবে না, রেস্টুরেন্টের মালিক প্রিয়নাথ মল্লিকের ছোট ছেলে এই শালা প্রলয় মল্লিকও তোমাকে খুশি করতে হবে। বুঝেছো? মানে ঠিক আছে? বুঝেছি বাবু। আরো ভালো করে বুঝে নাও, আরো ভালো করে বুঝে নাও। সন্ধ্যে থেকে রাত 10টা পর্যন্ত তুমি কাস্টমারদের খুশি করবে। একেবারে টেম্পোরারি, ঠিক আছে? ঠিক আছে। আর রাত 10টা থেকে 12টা পর্যন্ত আমাকে, শুধু আমাকে। এটা হচ্ছে একেবারে পার্মানেন্ট, ঠিক আছে? ঠিক আছে। তবে সেটাতে তোমাকে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব অবশ্য আমার। মোটর সাইকেল করে একেবারে নিশ্চিদ্র নিরাপত্তায়, ঠিক আছে? ঠিক আছে। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং ম্যাডাম। কি ব্যাপার হরিণ কুমার, কাউকে না জানি হঠাৎ আমার চেম্বারে ঢুকে বললে যে? আগে দেখতে এলাম স্যার, আপনার হোটেলের রেস্টুরেন্টে নাকি একটা নতুন মাল এসেছে, তো মালটাকে মন দেখবো বলে চলে এলাম। ও তাই নাকি? আরে হ্যাঁ স্যার, আমি বললাম যে আপনার হোটেলের ডিরেক্টর, কোন মাল চলবে না চলবে তা দেখা আমার কর্তব্য। তাই বলে আপনি কাউকে না জানিয়ে হুট করে যেখানে সেখানে ঢুকে পড়বেন? সবার আসবো, আমি হলাম যে হোটেলের ডিরেক্টর, এই হোটেলের সব জায়গায় আমার অগ্রাধিকার। দেখুন, আগে আমাদের কাছে ডিউটি, তারপর হুটোপুটি, তারপর লাটপটি, তারপর চটপটি, তারপর তা আপনি বুঝে হোটেলের নতুন নর্তকী? হ্যাঁ, ও আজ থেকে আমাদের হোটেলে নর্তকী হিসেবে জয়েন করেছে। আপনার নাম? আলিয়া। নাচ গান জানেন? পপ ডিস্কো, তার এক পিস ছাড়ুন না। অনেক পয়সা ছাড়বো বলুন। চলুন আমি দেখাচ্ছি, মিউজিক স্টার্ট। স্টপ, মিউজিক স্টার্ট। চলবে চলবে স্যার চলবে,
মালটাকে হেভি চলবে। হেভি চলবে মানে একেবারে পাই পাই করে দৌড়বে। তবে আমার কাছে বডি ফিঙ্গারিং এর জন্য কিছুদিন প্রাইভেট ট্রেনিং নিতে আর হবে। আমি সঙ্গে থাকলে ওই নাচটা একেবারে সাক্কাস হবে, ঠিক আছে? আর সেই সঙ্গে বাবুকে একটু ভালোভাবে দেখাশোনা করবে। আর ফাঁক পেলে আমাদের দুজনের দিকে একটু ভালো করে লক্ষ্য রাখবেন, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ। ওদের কথা কিছু মনে করো না আলিয়া, ওরা ভারী মজার মানুষ, তাই আমার বাবা ওদেরকে এখানে কাজের লোক হিসেবে রেখেছে। বুঝেছি বাবু, তাহলে এখন চলে। চলে যাবে মানে? তোমাকে তো বললাম আজ থেকে কাজে জয়েন করতে। আজ নয় কাল থেকে, কাল থেকে আলিয়া হবে আপনাদের হোটেলে রেস্টুরেন্ট নাইট কুইন। আমার কথাটা মনে থাকবে তো? রাত 10টার পর তুমি হবে আমার, শুধু আমার। নিশ্চয় হবে বলাই বাবু। রাতের বেলায় ঘরের ভেতরে মাইবে আলো জ্বেলে নাচে গানে পায়েল বাজে পরবর্তী খুশি করব। আর রাত 10টার পর আপনি। আলিয়া, তবে তার জন্য আমাকে আলাদা টাকা দিতে হবে বাবু, 2000 টাকা। তার মানে তুমি গত কয়েক মাস হলো সংসারে নীলপুরে এসেছি। বর্ধমান জেলায় কাল্লার কারবার করতাম। গঙ্গাধারে একটা বাড়িও ভাড়া দিয়েছিলাম। একদিন রাতের বেলা পাড়া দাদারা এসে কারবারে থাবা বসালো। খাওয়া বসালো মানে? মানে আর কি, বিনি পয়সায় স্ফূর্তি করতে চাইলো। কোনো উপায় না পেয়ে কিছুদিন সেটা মেনেও নিয়েছিলাম। তারপর একদিন বললাম টাকা ছাড়া স্ফূর্তি করা চলবে না বাবু। ব্যাস, তারপর শালা মালির বোতল ভেঙে তলপেটে চালিয়ে দিল। হাসপাতালে 28টা সেলাই পড়লো তলপেটে। আলিয়া, এখনো শালা কাজ করতে গেলে মাঝে মাঝে তলপেটে ভীষণ ব্যথা করে। তাহলে তুমি এখানে কাজ করবে কেমন করে? নাচ গান কেমন করে করবে? একটু আগে যেমন ভাবে করলাম তেমনি ভাবে করব। পেটের ব্যথা সহ্য করে করব। আরে শালা, তাহলে তো তুমি একেবারে পাকা মাল। আরে চলবে চলবে চলবে, তোমাকে এবার বেশ কিছুদিন কেটে যাবে। আরে এসো, তোমাকে বুকে জড়িয়ে ধরে একটু আদর করি। দাঁড়ান প্রলয় বাবু, মেয়েটাকে বকে জানানোর আগে আমার কয়েকটা কথা শুনে নিন। কি কথা? আপনি কি জানেন ওই মেয়েটার সঙ্গে আপনার বাবার ওই রকম একটা সম্পর্ক আছে? What? কয়েকদিন হলো এই নীলপুর এলাকার আপনার বাবার কার্যকলাপ নারী নক্ষত্র আমার সব জানা হয়ে গেছে। তাই নাকি? এই নীলপুরের লোকজনদের কাছ থেকে আমি আপনার বাবার সব তথ্য জেনে গেছি, তাই আপনাকে জানাতে এসেছি। চুপ করুন, আবার বাবার সম্বন্ধে একটা বাজে কথা বলবেন না। বলুন কে আপনি? কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন? উদ্দেশ্য অনেক বড়, অনেক মহা। তার মানে অনেক কিছু প্রয়োজনীয় কাজ করার উদ্দেশ্য নিয়ে আমি এই নীলপুরে মাটিতে ঘুরে বেড়াচ্ছি। কি কাজ? দুর্নীতি সাগর উপরে ফেলার কাজ, আমাদের মতো কপাল ফোড়া মেয়েদের কপাল থেকে কালো দাগটা মুছে ফেলার কাজ। স্টপ 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 ইট। অন্য কথা না বলে বলুন কে আপনি? আপনার নাম কি? আমার নাম সীতা। সীতা? হ্যাঁ সীতা, তবে জনকদহিতা সীতা নয়। ঘুষখোর দুর্নীতি দোষ থানার অফিসার বিবেক বিশ্বাসের একমাত্র কন্যা সীতা। তুমি তাহলে সেই সীতা? আকাশ মাস্টারের নায়িকা তাহলে তুমি? হ্যাঁ, তুমি নয়, আপনি বলুন। আপনি একজন অপরিচিত মহিলার সঙ্গে প্রথম সাক্ষাতে তুমি বলে সম্বোধন করাটা মূর্খের পরিচয় প্রলয় মল্লিক। ও বাবা, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি একজন পুলিশ বালি। না না, আমি কোনো পুলিশ ডিপার্টমেন্টে কাজ করিনি, তবে হ্যাঁ ইচ্ছে আছে ওকালতিটা ভালো করে শিখে নেব। তারপর প্রিয়নাথ মল্লিক আর প্রলয় মল্লিকের মতো সমাজ বিরোধীদের বিবেকের কাঠগড়ায় দাঁড় করে মানবিকতা ন্যায়দণ্ড হাতে নিয়ে বিচার করবো। বিচার? আরে না 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 না, থানা অফিসার বিবেক বিশ্বাসের মেয়ে হয়ে আপনি এই কাজ করতে পারেন না। কারণ আমার বাবা প্রিয়নাথ মল্লিকের কথায় আপনার বাবা ওঠে আর বসে। এখন থেকে আমার কথায় আপনার বাবা, আমার বাবা, আপনি এবং আপনার বাবার বাবা উঠবে বসবে। হোয়াট? উঠবে আর বসবে। তাই নাকি? এত বড় ক্ষমতা আপনার? আপনি কি প্রলয় বাবুর বাবা প্রিয়নাথ মল্লিককে চেনেন? চেনে না, দেখেওনি কোনোদিন। এইবার চিনবো, ভালো করেও দেখবো। দেখে নাও, চোখ ভর্তি করে দেখে নাও। এইরকম মহান মানুষের সাক্ষাৎ পাওয়া ভাগ্যের ব্যাপার। তাই এবার বলুন তো সীতা রানী, আপনার এখানে আসার কারণটা কি? আপনাদের এই নাইট কোন রেস্টুরেন্টের নতুন ব্যবসাটা গুটিয়ে ফেলতে হবে, সেই জন্য এখানে এসেছি। ও তাই নাকি? তা কেন গো, তুমি কোন লাট সাহেবের নাতনি গো যে শালা তোমার কথা আমার ব্যবসা গুটিয়ে ফেলতে হবে? কে গো তুমি? আমি একটা ছোট্ট দেশলাই কাঠি, আমি একটা ছোট্ট দেশলাই কাঠি। সাধারণ তবু সাধারণ নই, সাধারণ তবু সাধারণ নই, সাধারণ তবু সাধারণ নই, সাধারণ তবু সাধারণ নই। আমি একটা ছোট্ট দেশলাই কাঠি। জেনে রেখো মুখেতে আমার উৎকোষে বারুদের শোষণ। জেনে রেখো মুখেতে আমার উৎকোষে বারুদের শোষণ। জ্বলে ওঠা দুরন্ত উচ্ছ্বাসে আমি বাজাই ধ্বংসের তামামা। সাধারণ তবু সাধারণ নই, সাধারণ তবু সাধারণ নই, সাধারণ তবু সাধারণ নই, সাধারণ তবু সাধারণ নই। অনেক নাটক হয়েছে, এবার নাটক বন্ধ করে
আমার একটা কথা কান খুলে শুনে রাখো সীতারানী, তোমাকে আমি প্রথম দেখলেও আমার বৌদির মুখে তোমার অনেক কাহিনী আমি শুনেছি। সত্যি? তা কি শুনেছেন? আকাশ মাস্টার মানে আমার বৌদির ভাই আর তুমি মিলে নাকি নীলপুরে মাটিতে রাজনীতি শুরু করেছো। চল আমার বাবার পেছনে কাঠি দিচ্ছ, কাঠি। কথা মনে রাখবেন, জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই করা যায় না। আমি কিন্তু লড়াই করি, সেই জন্য শুধু প্রিয়মের মল্লিক নয়, এই নীলপুরে সবার সব কথা আমি জেনে নিয়েছি। তাই আর একবার আপনাকে পরিষ্কার করে জানিয়ে দিতে চাই, এই নীলপুরে নীল আকাশে আমি কোনো কালো মেঘ দেখতে চাই না। এখানে কোনো রকম অসামাজিকতা করা চলবে না। তাই নাইট কন্ডাস্ট্যান্টের মতো ধবে পটে ঝুপড়িতে দেহ ব্যবসা দোকানে ঝাপটাও বন্ধ করে দেবো। ধবে পটে ঝুপড়ি, সেখানে আবার কে দোকান খুলে চালে? আমি জানি, শুনুন, মাঝখানে আগে আলে নামে মেয়েটিকে এই ধবে পটে ঝুপড়িতে হাজির করা হয়েছে। কে হাজির করেছে? কে সেই সওদাগর? সে সওদাগর হলেন আপনার সমাজসেবী বাবা নীলপুরের একমাত্র চরিত্রবান মহাপুরুষ প্রিয়নাথ মল্লিক। সীতা! তবে গীতা পাঠ করার জন্য উনি অন্তত সারাদিনে একবার এই সাধারণ মধ্যচক্রে যাতায়াত করেন। আমি তুমি নিশিপদ তোমার সাথে মধুচামিন যাপন করে মধুপান করেন। হ্যালো, না থেকে বলো তুমি আমার বাবা রক্ষী দাও। হ্যালো, চিন্তা নেই, এখন থেকে আপনি হবেন উনার সংরক্ষিতা। সীতা! একেই বলে বাপ কা বেটা বেটা সিপাই কা ঘোড়া ঘোড়া कुछ नहीं तो थोड़ा थोड़ा। ওই শয়তান! এই শয়তান, বাপ বেটা তো একটা পথে নাম খাচ্ছ, তাই না? বাবা বাবা বাবা, আলিয়া মুখ করে না থেকে বলো মেয়েটা যা বলছে তা সত্যি? সম্পূর্ণ সত্যি। আলিয়া, আপনার বাবা আমাকে কালা নরক থেকে উদ্ধার করে এনে এই নীলপুরের ধপিপতিতে তুলেছে, আর সেখান থেকে আমি আপনাদের নাইট রেস্তোরাঁ বিষাক্ত গহরে এসে পড়েছি। এই কথাটা তুমি আমাকে আগে বলনি কেন? বলার প্রয়োজন আছে বলে মনে করেনি, আলিয়া! কারণ আমি যা করেছি বাচ্চার জন্য করেছি। এই পৃথিবীতে বাচ্চার জন্য যে যা খুশি করছি, তাই আমিও যা খুশি করব। বেশ করব, হাজার বার করব। আরে তাহলে না, তুমি একটা মেয়ে মানুষ হয়ে যা ইচ্ছে তাই করতে পারো না, কিছুতেই না। যাকে শুনুন, যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের এই নোংরা ব্যবসাগুলো গুটিয়ে ফেলুন, তা না হলে আমি কিন্তু নীলপুরের লোকজনদের নিয়ে এসে আপনাদের এই অসামাজিক ব্যবসাতে তালা দিয়ে দেব। কথাটা মনে রাখবেন। চলে দাঁড়াও, বলুন। আমার ব্যবসায় তালা দেওয়ার আগে তোমার শরীরে কতটা ঝাল জমা করে রেখেছো তা একটু দেখে নি। এই আপনি কিন্তু স্পর্ধার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। ছাড়াইনি, তবে এবার ছাড়াবো। বলতার চকে ঢেল মেরেছো, কামড় তো তোমাকে খেতেই হবে। তাই আয় গিয়ে দেখি কে কাকে কামড় দেয়। আয় গিয়ে তবে রে, মনে রাখিস, আমার নাম সীতা। আজ আমি প্রথম অগ্নি পরীক্ষায় নামবো, প্রমাণ করে দেবো যে এ যুগে সীতারা নিজেদের রক্ষা করতে পারে। আয় মল্লিকের বউ, আজ আমি তোর সব শেষ করে দেবো। সাবাস সাবাস সাবাস, শালা একেই বলে মারের নাম মধুসূদন। ওহ, কি দিল মায়ের, একদম 1000 টাকা কিলো। আবে না না না, তুমি সীতা নও মা, তুমি সীতা নও, তুমি অসুর নাশিনী দুর্গা। শয়তানকে শায়েস্তা করার এবং অসুরকে নিধন করার ক্ষমতা তোমার আছে, সেটা আমি নিজের চোখে দেখে ভীষণ মানে পুলকিত হলাম। ওহ, কি দিল মায়ের, একদম 1000 টাকা কিলো। বাবা মেয়েটা আমাকে মারলো, কারাটে বসলো, আর তুমি কিনা 1000 টাকা। বেশ করেছে, মেরেছে, বেশ করেছে, কারণে বসে তোর অসভ্যতার জবাব দিয়েছে। এরপর এই মেয়েটা তার পায়ের জুতো খুলে তোর গালে বসাবে এবং সেটা দেখে আমি হাত তালি দিয়ে বলবো কি দিল, 1000 টাকা কিলো। বাবা! চুপ! এই না না, তোমাকে না, ওকে বলছি, ওকে। অত বাবা বাবা করার কি আছে শুনি? শালা মেয়ে ছেলে দেখলে শরীর একদম নেচে উঠে, তাই না? এরপর তোকে গরু ছাগলের খোঁড়ে বেঁধে দিয়ে আসবো, তখন তুই বুঝবি। শালা বাবা বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। এই বিবেক বিশ্বাসের মেয়ে আমাকে একা পেয়ে। একদম বাজে কথা বলবি না। আমি অনেকক্ষণ থেকে এখানে এসে দাঁড়িয়ে নিজের চোখে সব দেখেছি। এই মেয়েটা তোর কিচ্ছু করেনি, বরং তুই ওর ইজ্জতের দিকে হাত বাড়িয়েছিস। বাবা বাবা শালা, হাবা হয়ে দাঁড়িয়ে দেখছিস কি? যা ওর কাছে গিয়ে বল, সীতা বোন আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। যা বল 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 বল। আরে না না না, ওসবের কোনো দরকার নেই। আপনি শুধু আপনার ছেলেকে বলে দেবেন যে ভবিষ্যতে আমার সঙ্গে যেন এরকম অসভ্য আচরণ না করে। হ্যাঁ হ্যাঁ, বলে দেবো, বলে দেবো। ও শালাকে আমি আচ্ছা করে বলে দেবো, আচ্ছা বাবা। করে। দূর শালা, মেয়ে ছেলের হাতে যে মার খায় তাকে আমি পুরুষ বলে মনে করি না। মা মা গো, মেরে ফেলো, মেরে ফেলো। ও শালার গলায় পা তুলে মেরে ফেলো। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার ছোট ছেলের মরা মুখ আমি এই চোখ দিয়ে দেখবো না। এই তোমার কিছুই হাত দিয়ে বলবো, বলো কিছুই হাত দিয়ে বলবো, বলো কিছুই হাত। আরে আরে, দারুণ তো। নীলপুরের লোকজনদের কাছ থেকে আমি আপনার অনেক কুকীর্তির কথা শুনেছি, কিন্তু আপনি যে এত ভালো অভিনয় করতে পারেন এই কথা তো আমাকে কেউ বলেনি। আপনার এই সুন্দর অভিনয় দেখে আপনার কথা আপনাকে ঘুরিয়ে দিয়ে হাততালি দিয়ে বলতে ইচ্ছে করছে,
ও কি দিল বিনে পয়সা কিলো। আরে না 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 না, তোমার সঙ্গে অভিনয় করছে ভাবনাটা তোমার হবা ঠিক নয়। তবে হ্যাঁ, ছেলেবেলায় আমার এগারটুকু অভিনয় করার শখ ছিল। তাই নাকি? হ্যাঁ মা, একবার একবার ওই আমাদের গ্রামের স্কুলে একটা নাটক হয়েছিল। সেই নাটকে একটা ঢ্যামনা খচ্চরের পাঠ করে আমি প্রাইজ পেয়েছিলাম। ও সেই অভ্যেসটা এখনো থেকে গেছে বোধহয়। এই দেখো, আরে প্রলয়ের ব্যাপারে আমি তোমার সঙ্গে কোনো অভিনয় করছি না। তুমি ওকে ক্ষমা করো মা, তুমি ওকে ক্ষমা করো। উচ্ছৃঙ্খল জীবন থেকে তুমি ওকে বাঁচাও মা, তুমি ওকে বাঁচাও। আরে দাঁড়ান দাঁড়ান, আপনি কি বলছেন? আপনার ছেলেকে বাঁচাবো মানে? মানে আমি আমার ছোট ছেলের বউ করে তোমাকে ঘরে নিয়ে যেতে চাই। সত্যি 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 সত্যি, একদম তুই সত্যি। তাহলে যে একটু আগে আপনার ছেলেকে দিয়ে আমাকে বোন বলিয়ে ফেললেন, এই রে শালা কেলো করেছি আর কি। এখন সেই বোনকে আবার বউ? সত্যি? আচ্ছা আচ্ছা, আপনি কি ধাতু দিয়ে তৈরি বলুন তো? আপনার জন্ম নক্ষত্রটা একটু আমাকে বলবেন? এই যে আপনারা জানেন, যদি জানেন বলুন তো, এ ভদ্রলোক যা দিল তা কত টাকা হবে কিলো? আরে না না না, এই ব্যাপারে তোমার বাবার সঙ্গে তো আমার কথাবার্তা একদম পাকা হয়ে গেছে। কথাবার্তা হয়ে গেছে? হ্যাঁ, শুধু তাই নয়, আমার বড় বৌমার একমাত্র ভাই আকাশ, আকাশ সেও বলেছে প্রলয়ের সঙ্গে তোমার বিয়েতে তার কোনো আপত্তি নেই। আকাশ দা এই কথা বলেছে? এই কথা বলেছে আকাশ দা? হ্যাঁ। সীতা কি হাসি দিল গো, কি হাসি দিল, একদম 1000 টাকা কিলো। হাসলে তোমাকে বড় মধুর লাগে মা, কি মিষ্টি তোমার এই হাসি। তুমি আমার ছোট ছেলের বউ হয়ে আমার ঘরে গেলে আমি হাততালি দিয়ে নেচে নেচে গাইবো। কি দিল, কি দিল, আহা আহা, কি দিল, কি দিল, কি দিল, কি দিল, 1000 টাকা কিলো। হাসবেন না, হাসবেন না, একদম হাসবেন না। এই বুড়োর হাসি আমার কাছে বাসি। হই হই হই, এখানে অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে তোমার অনেক কথা শুনেছি, কিচ্ছু বলিনি। আমাকে মেরেছো তো আমি মুখ বুঝে মেনে নিয়েছি। আর একবার আমার বাবাকে বুড়ো বললে কি করবি, কি করবি তুই আবার? তবে শালা এক পাও গেবো না, তাহলে তোকে আমি ত্যায্যপুত্র করবো। যা যা যা, সীতার সঙ্গে অনেক আলোচনা আছে, যা। না, সীতার সঙ্গে কোনো কিছু আলোচনা করার দরকার নেই মল্লিক বাবু। আমি যখন কথা দিয়েছি তখন আপনার ছোট ছেলের সঙ্গে আমার একমাত্র মেয়ে সীতার বিয়ে হবেই। মানে আমার বিয়ে কোথায় হবে, কার সঙ্গে হবে, আমার সঙ্গে আলোচনা না করে ঠিক করে ফেললি? হ্যাঁ, আমি তোর বাবা, আমি যাকে পছন্দ করবো তাকেই তোকে বিয়ে করতে হবে। মানে এটা কি তোমার হুকুম নাকি যে তুমি যা বলবে আমাকে তাই করতে হবে? হ্যাঁ, তাই তাই তাই। না বাবা, তা হয় না। সীতার 5টা মেয়ের মতো দুর্বল নয়। বর্তমান সমাজে খামখেয়ালি পুরুষের শিকার সীতা হবে না। রামায়ণ সীতাকে অগ্নি পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হয়েছিল যে সে সতী, কিন্তু আজকের যুগে রামায়ণ সীতা অগ্নি পরীক্ষা নামে জ্বলন্ত চিতায় জীবন্ত দগ্ধ আমি হব না। সীতা কাঁচের তৈরি আয়না নয়, সে একটা কাঁচ কাটা হিরে। সেই হিরেতে যেমন ধার আছে তেমনি আছে প্রচন্ড বিষ। পারলে সেই বিষের জ্বালা থাকে তোমরা নিজেরা নিজেদের রক্ষা করো। চলি চলি। বাবা, সীতা তো এক প্রকার হুমকি দিয়ে চলে গেল, এবার কি হবে? কি ভাবছেন মল্লিক বাবু? তোমার মেয়ে আর বেশি দিন বাঁচবে না। সীতার দম্ভটাকে তোমাকেই ভেঙে ফেলতে হবে। কিন্তু কিভাবে? এই মল্লিক বাড়ির অন্দর মহলে এনে দিয়ে। মল্লিক বাবু, আরে যাও যাও যাও, মেয়েটাকে ভালো করে বোঝাও, ভালো করে বোঝাও। যদি বোঝে তো ভালো, আর যদি না বোঝে তাহলে আপনি একদম চিন্তা করবেন না। সীতার কথা বলার মুখটা কিভাবে বন্ধ করতে হয় তা আমার ভালো করেই জানা আছে। প্রয়োজনে ওই সীতা আর ওই আকাশ মাস্টারকে এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দেব। শালা একেই বলে মাথার ঘায়ে কুকুর পাগল। সীতার দম্ভটাকে ভেঙে ফেলার জন্য নীলপুর থানার ওসি বিবেক বিশ্বাস অন্য কুকুরের মতো ছুটে গেল। শালা একেই বলে বাপ। কি দিল মাইরে, একদম 1000 টাকা কিলো। দাঁড়া বাবা, বল, তোমার সঙ্গে কিছু কথা আছে। কথা? তুমি কি সীতার সঙ্গে বিয়ে দিতে চাও? তবে কি আমি আমার সঙ্গে বিয়ে দিতে চাই? কিন্তু বাঘিনীটাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। আর আমাকেই বিয়ে করতে হবে বাবা। এক চড়ে তোর মুখের ভূগোলটা পাল্টে দেব। ওরে, আমি কি তোর বউ করব বলে সীতাকে ঘরে ঢোকাতে চাইছি? তবে সীতাকে মুঠোর মধ্যে কবজা করব বলে তোর সঙ্গে একটা নকল বিয়ের নাটক সাজাচ্ছি, নাটক। কিন্তু এসব দেখলে সাধারণ মানুষ যদি আমাদের গালাগাল দেয়, দেখ, গালাগাল দেখ, আমার গালে জুতো মারুক। ওরে, এগুলো হচ্ছে পুরুষ মানুষের অলংকার। এই অলংকার যতই বাড়বে, পুরুষ মানুষ তত মানুষ থেকে দেবতা হয়ে উঠবে। তা হয়তো হয়ে উঠবে, কিন্তু সীতা যদি আমাদের এই চালাকি ধরে ফেলে, আমাদের বিরুদ্ধে বিদ্রোহের পোস্টার লাগিয়ে দেয়, কোনো ক্ষতি নেই। ওরকম অনেক পোস্টারকে আমি ছিঁড়ে ফেলে দিয়েছি। খালি দুদিনের যোগী হয়ে নিজেকে ঝাঁসির রানী মনে করেছে, তাই না? ওর প্রতিবাদের চাকাটাকে আমি চিরতরে করে দেব। তবেই শালি বুঝবে প্রিয়নাথ মল্লিক কি দিল। 1000 টাকা কিলো কিলো।
নাটক আমি করেছি। আমার কাছে দয়া মায়া বাবা মা ভাই বোন বলে কিচ্ছু নেই। আমি শুধু অর্থ চাই, সম্পদ চাই, গয়না চাই। আমাকে দেখে যে জলে জ্বলুক তাতে আমার কোনো ক্ষতি নেই। আমি শুধু সুখ চাই, সুখ, আর ভোগ চাই, ভোগ। আমায় দেখে জ্বলছে যারা, চাইছি তাদের বলতে প্রেম পেশে না করে তুই তোর চরকায় তেল দে। এই আমায় দেখে জ্বলছে যারা, চাইছি তাদের বলতে প্রেম পেশে না করে তুই তোর চরকায় তেল দে। যাদের কাছে কট্ট কাছে আমার আপনজন, তারাই আবার করছে কাছে সামনে প্রিয়জন। যতই করিস হিংসা তোরা, আমি বড়ই বেপরোয়া, ভয় ডর নেই যে যেমন লোক বলবে। তোদেরই চলবে, আমার তাতেই চলবে। তোদেরই চলবে, আমার তাতেই চলবে। তোমার আমার উন্নতিতে কষ্ট যাদের লাগে, মুখের উপর কাটির জবাব দেব তাদের আগে। তোমার আমার উন্নতিতে কষ্ট যাদের লাগে, মুখের উপর কাটির জবাব দেব তাদের আগে। শকুনেরই অভিশাপে গরু কখন মরে, তোমার হিংসায় আমার জয় একটু একটু করে। যতই করিস হিংসা তোরা, আমি বড়ই বেপরোয়া, ভয় ডর নেই যে যেমন লোক বলবে। তোদেরই চলবে, আমার তাতেই চলবে। তোদেরই চলবে, আমার তাতেই চলবে। তোদেরই চলবে, আমার তাতেই চলবে। শ্যামলে, শ্যামলে, এই যে শ্যামলি, দেখো দেখো খবরের কাগজে কি লিখেছে দেখো। ঋণের টাকা ঠিক সময় শোধ দিতে না পেরে নীলপুরের গরিব চাষির আত্মহত্যা। দেখো দেখো। থাক থাক, ওসব কাগজ দেখিয়ে আমাকে সোহাগ দেখাতে হবে না। আমি মাস্টারের জি, ওরকম কত কাগজ আমি পড়েছি। শ্যামলে, তাছাড়া ওসব খবর শুনে আমার কি লাভ? লাভ নয় ক্ষতি। ঋণের বোঝা মাথায় নিয়ে যে চাষি আত্মহত্যা করেছে সে কার কাছ থেকে টাকা নিয়েছিল জানো? আমার জানার দরকার নেই। আছে শ্যামলি আছে, বিশেষ করে তোমার জানার দরকার আছে। তোমার শ্বশুর মশাই যাকে তুমি প্রাণের চাইতে বেশি ভালোবাসো, সে বিনোদ মল্লিকের কাছ থেকে। সে কথা তোমাকে বোঝাতে হবে না। আমি মাস্টারের জি, আমি সব বুঝি। এই ব্যাপারটা একটু ভালো করে বোঝো। বুঝেছি, অনেক বুঝেছি। টাকা ধার নিয়ে যে সময় মতো শোধ দিতে পারে না, তার বাঁচার থেকে মরে যাওয়াই উচিত। কি বলছো শ্যামলি? এমন কথা তোমার মুখে মানায় না। তুমি একজন গরিব বাড়ির মেয়ে, আজ নয় ভাগ্যের বলে বড়লোক বাড়ির বউ হয়েছো। তাই বলে তাই বলে কি যে টাকা ধার দিয়েছিল তার দোষ, না যে টাকা ধার নিয়েছিল তার দোষ? অবশ্যই তার দোষ। বাবা চড়া সুদে গরিব চাষিদের টাকা ধার দেয়, তারপর সময় মতো যে টাকা শোধ করতে না পারবে আমার বাবা অন্যায়ভাবে তাদের কাছ থেকে জমি জমা কেড়ে নিয়ে তাদের সর্বশান্ত করে ছাড়ে। নীলপুরি হারান চাষে সর্বশান্ত হয়ে রেহাই পেল না অপূর্বদা। শেষে তাকে আত্মহত্যার পদই বেছে নিতে হলো। আরে এসো আকাশ, এসো এসো এসো। তা কি ব্যাপার হঠাৎ আমাদের বাড়িতে? তুমি তো আগে থেকে খবর না দিয়ে কখনো আসো না। ওকে আমি ডেকে পাঠিয়েছি, ওর সঙ্গে আমার বোঝাপড়া আছে। কিসের বোঝাপড়া? সেটা আমি আমার ভাইকে বলবো, তোমাকে নয়। তোমাকে এ ব্যাপারে বেশি মাথা গলাতে হবে না। তুমি তোমার নিজের কাজে যাও, যাও। সে না হয় যাচ্ছি। তোমাদের ভাই বোনের ব্যাপারে আমি মাথা ঘামাতে চাই না, কারণ অ্যাসিড আর জল দুটো তরল পদার্থ হলেও আসলে কিন্তু ভিন্ন চরিত্রের। আকাশ, তুমি যেন শ্যামল সে কথা বলে চলে যেও না। দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করে তবেই যেও, কেমন? ঠিক আছে অপূর্বদা, আমি তোমার কথা রাখবো। আজ দুপুরে দিদির বাড়িতে মাছ মাংস খেয়ে তবেই যাব। যাওয়ার সময় তোমাকে একটা কথা বলছি, শোনো আকাশ। আকাশ, পৃথিবীতে ভালো মানুষের বড় অভাব। যে কজন ভালো মানুষ আজও পৃথিবীতে বেঁচে আছে তারা বড় একা, বড় অসহায়। অপূর্বদা, তবুও জীবনের শেষ দিন পর্যন্ত ওইসব ভালো মানুষের দল কালো মানুষদের সঙ্গে একা একা লড়াই করে যাবে। তুমি যেন সেই লড়াইয়ের ময়দান থেকে
রণে ভঙ্গ দিয়ে ফিরে এসো না আকাশ, রণে ভঙ্গ দিয়ে ফিরে এসো না। অপূর্বদা তুমি? প্রশ্ন করি নিজের কাছে, কে আমি, কোথায় ছিলাম, কোথায় যাব, এই আমি। প্রশ্ন করি নিজের কাছে, কে আমি, কোথায় ছিলাম, কোথায় যাব, এই আমি। মেঘের ফাঁকে একটু চাঁদের ওই দেখা সে ভুল, সবই ভুল। এই জীবনের পাতায় পাতায় যা লেখা সে ভুল, সবই ভুল, সবই ভুল আকাশ, ভুল, ভুল। অপূর্বদা শোনো, অপূর্বদার কথাগুলো বড় দামি। হাজার শিক্ষিত লোকের একটা কথার মানে বুঝতে পারবে না। শিক্ষিত লোক না বুঝলেও আমি বুঝি। আরে ভাই, আমি মাস্টারের যে আমাকে বোঝাবে কি? দিদি। তুই জানিস না ভাই, লোকটা একটা গাধা। হেডে ব্রেন বলতে কিচ্ছু নেই, যে নিজের বাবার এত বড় বিপদের কথা জেনেও পরের জন্য দাঁড়া দুধলে উঠছে। অকর্মার ঢেকি, যে বাপের পয়সায় বসে বসে গিলে, তার মতো মানুষের মুখে এমন দামি কথা মানায় না। তাই বলে স্বামীর বিরুদ্ধে এত অদামি কথা কোনো স্ত্রীর মুখে মানায় না। কি বলতে চাস তুই? বলতে চাইছে অপূর্বদা তার বাবার ছেলে, তাই সে তার বাবার বসে খায়। কিন্তু তুই তুই এখানে কার বসে খাস? কেন? আমি আমার শ্বশুরের পয়সায় খাই। ও, তার মানে তোর কাছে স্বামীর চেয়ে শ্বশুর বেশি দামি হলো, তাই না? হবেই তো, ভাত দেওয়ার যার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। ওরকম স্বামীকে খুন করে আসামির কাঠ গড়ায় দাঁড়ানো অনেক ভালো। দিদি রে, মেয়ে হয়ে জন্ম, মেয়ে হওয়ার সার্থকতা থেকে তুই পরপর হারিয়ে যাচ্ছিস। তুই ভুলে যাচ্ছিস মেয়েদের কাছে স্বামী হলো বড় অহংকার। তাই তুই শ্বশুরের দেওয়া যত দামি অলংকারই পড়িস না কেন, স্বামীর চেয়ে এত দামি অলংকার স্ত্রীর কাছে আর কিছু নেই। আকাশ, তাই স্বামীকে বাদ দিয়ে শ্বশুরের ব্যাপারে মাথা ঘামিয়ে তোর কোনো লাভ নেই। আছে আছে, আমি মল্লিক বাড়ির বড় বউ। কিসে আমার লাভ, কিসে আমার লোকসান, সেটা তুই বুঝবি কেমন করে? তুই তোর নিজের চরকায় তেলে। দিদি, তাই দিদি হয়ে আমি তোকে শেষ কথাটা বলছি, শোন। বিবেক বিশ্বাসের মেয়ে সীতাকে নিয়ে আমার শ্বশুর মশাইয়ের বিরুদ্ধে যে আগুন নিয়ে তুই খেলতে চাইছিস, সেই আগুনের এক টুকরো ফুলকি যদি আমার গায়ে এসে পড়ে, তাহলে আমি কিন্তু তোকে ছেড়ে কথা বলবো না। আগুন নিয়ে আমি খেলছি না, খেলছে তোর শ্বশুর। আর সেই আগুনে আমাকে আর সীতাকে পুড়িয়ে মারার পরিকল্পনা করছে। আকাশ, বিবেক বিশ্বাসের মেয়ে সীতা আমার শক্তি, সেই শক্তিকে হাতিয়ার করে আমি নীলপুর মাটির বুকে প্রিয়নাথ মল্লিকের রথের রশিটা টেনে ধরেছি। তাতে তোর ক্ষতি কি আছে? ক্ষতি তো আমি আমার নিজের করেছি, সীতার করেছি। নিজের হাতে সীতা নামের চিতা সাজিয়েছি, আকাশ, আর সেই চিতায় তুই আর তোর শ্বশুর মিলে কি করে আগুন দিবি, সেই চেষ্টাই কর। চেষ্টা তো করছি আমি, মাস্টারের যে আমাকে বোঝাবে কি? শ্যামলী, শ্যামলী, এই যে শ্যামলী। আরে আকাশ, তুই কখন এলি? এই কিছু কর, দিদি কি সব জরুরি কথা বলবার জন্য ডেকে পাঠালো, তাই চলে এলাম। আমাকে তো বিয়ে মশাই ডেকে পাঠিয়েছে, তাই চলে এসেছি। মেসমশাই যে তোমাকে ডেকে পাঠিয়েছে, কই আমি তো জানি না। তা জানবি কি করে? হঠাৎ খবরটা পেয়েই আমি চলে এলাম। নমস্কার বেআই মশাই, নমস্কার। ভালো আছেন তো? কি করে ভালো থাকবো বেআই মশাই? নিজের চোখে সবকিছু দেখছি, শুনছি, এরপরেও কি ভালো থাকা যায়? হ্যাঁ, তা অবশ্য ঠিক। মানে দেশে আজকাল কি অবস্থা বলুন দেখি, চারিদিকে একটা অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। মেসমশাই তাহলে অশান্তির অনুভূতি করেছেন? হ্যাঁ, করেছি বাবা, করেছি। সেই জন্যই তো এই অশান্তিটাকে আমি বেশি দিন জিয়ে রাখতে চাই না। খুব তাড়াতাড়ি কিন্তু এই অশান্তিটাকে আমি শেষ করে দিতে চাই। কি বলতে চাচ্ছেন আপনি স্পষ্ট করে বলুন। আচ্ছা আচ্ছা আকাশ, আকাশ তুমি কেন এখানে এসেছো? তোমাকে তো ডাকা হয়নি। না ডাকলে আপাতত বিনা নিমন্ত্রণে আমি আপনাদের বাড়িতে আসি। তার মানে? মানে ওই আপনি আমাকে ডেকেছেন, হ্যাঁ। আর আকাশকে ডেকেছে আপনার পুত্র। তাই নাকি? আর এখানে এসে বুঝতে পেরেছি আপনাদের দুজনের উদ্দেশ্য কিন্তু একই। এবার বলুন, কেন তো জরুরি তলব দিয়ে আমাদের বাপ ছেলেকে ডেকে পাঠালেন? তোমার বাপ ছেলেকে একটু চিকিৎসা করবো বলে। চিকিৎসা? হ্যাঁ, ওষুধ পথ্য সব আমার চেম্বারে আছে, শুধু প্রয়োগ করলেই ব্যাস একেবারে সুস্থ। বেআই মশাই, আপনি কাদেরকে কি কথা বলছেন? বলছি আপনাদের। দেখুন, আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি আমাকে নিয়ে আপনার এবং আপনার ছেলের শরীরে যন্ত্রণা শুরু হয়েছে, ভীষণ যন্ত্রণা। সেই যন্ত্রণার জল নীলপুর গ্রামের মানুষের মধ্যে ছিটিয়ে দিচ্ছে আপনার ছেলে এই আকাশ। যে কারণে বিবেক বিশ্বাসের মেয়ে সীতাকেও সেই যন্ত্রণায় কাতরাতে হচ্ছে। গ্রামের মানুষকে আমার বিরুদ্ধে একদম খেপিয়ে দিচ্ছে, সকলে আমার ধ্বংস কামনা করছে। ঘরে ঘরে হোম যজ্ঞ শুরু হয়েছে, হোম যজ্ঞ। সকলে চাইছে আমি যেন খুব তাড়াতাড়ি মরে যাই। শকুনের অভিশাপে গরু কখনো মরে না বাবা। বরং গরুর অভিশাপে শকুন মরে। এই
কথাটাই এরা কেউ বুঝতে পারছে না, তাই না বাবা? আর ঠিক কথা বলেছো মা লক্ষ্মী, ঠিক কথাই বলেছো। সতী লক্ষ্মীর মুখের কথাই তো আমার মনের কথা, আর এই মনের কথাটা বলবো বলেই তো আমি এদেরকে ডেকে পাঠিয়েছি। দেখুন, ওসব নাটকবাজি না করে কি বলতে চাইছেন তাড়াতাড়ি বলুন, আমাদের হাতে কিন্তু সময় কম। হ্যাঁ জানি তো তোমার এবং তোমার বাবার কিন্তু সময় একদম ঘনিয়ে আসছে, তাই এবার তোমাদের আমি মুক্তি দেবো। আর তোমাদের মুক্তি হয়ে গেলে তারপর মুক্তি দেবো বিবেক বিশ্বাসের মেয়ে সীতা। আর সীতার মুক্তি পর্ব শেষ হলেই তো চলো বাবা, এখানে এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে চলে এসো। হ্যাঁ চলো চলো। খুব কষ্ট হচ্ছে তাই না আকাশ? এই বিষাক্ত পরিবেশে এসে একদম হাঁপিয়ে উঠেছেন তাই না সত্যাদর্শী সত্য মাস্টার? মুক্তি দেব তোমাদের, আমি এখনই মুক্তি দেব। প্রথমে কিন্তু তোমাদের কানে আমি নাম গান শোনাবো, তারপর বলির পাঁঠাকে চান করিয়ে এনে মন্ত্র পাঠ করে যেমন বেল পাতা খাওয়ানো হয়, ফাঁসির আসামিকে যেমন ধর্মীয় স্তোত্র শোনানো হয়, তাও আমি শোনাবো। এবার বুঝতে পেরেছি, তার মানে আপনি আমাদের মেরে ফেলতে চাইছেন। তাই যদি হয় তাহলে এত গল্প শোনাচ্ছেন কেন? কি করবেন তাড়াতাড়ি করে এই দেখো, আরে এত তাড়াতাড়ি করতে গেলে তো আমার আবার সাবান লাগবে গো, সাবান, শ্যামলি সাবান। ও বৌমা, বলুন বাবা। বাকিটা তুমি বলো। শোনো বাবা, তোমার ছেলে আকাশ আমার শ্বশুর মশাইয়ের সৌভাগ্যের পথে কাঁটা ছড়িয়ে দিচ্ছে, আর তাকে ইন্ধন যোগাচ্ছে বিবেক বিশ্বাসের মেয়ে সীতা। তাতে আমার কি করার আছে? সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার। আর সেই ব্যাপারকে র্যাপার চাপা দিয়ে তোমরা কি চাও আমার শ্বশুর মশাই আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিক? কেন তোকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন কেন? তুই তো এবারই লক্ষ্মী। সেই লক্ষ্মীর ভাই বিনায়ক যদি আমার অনিষ্ট করে, মানে আমার লক্ষ্মীর ঝাঁপি যদি চঞ্চলা হয়, তাহলে অমন অলক্ষ্মীকে আমি বাড়িতে রাখবো কেন? অথচ এই ব্যাপারে আমার কি কোনো অপরাধ আছে? আপনি বলুন না না বাবা। না না না, তোমার কোনো অপরাধ নেই গো মা, তোমার কোনো অপরাধ নেই। তুমি তো দেবী অন্নপূর্ণা। এবার বুঝতে পেরেছি, আপনি আমার দিদিকে সামনে রেখে আমার আর সীতার ন্যায়ের পথে চলাটা আটকাতে চাইছেন। বিলক্ষণ! তোমার এবং সীতার গজিয়ে ওঠা ডানা দুটোকে আমি ছেটে ফেলতে চাই। এই নীলপুরের আকাশে একটাই মাত্র বাজ পাখি ডানা মেলে উড়ছে এবং ভবিষ্যতে উড়বে। সে বাজ পাখির নাম প্রিয়নাথ মল্লিক। তার মানে আপনি যত অন্যায় করুন না কেন কোনো প্রতিবাদ করা চলবে না? কোনো প্রতিবাদ করা চলবে না। আপনার জন্য নীলপুরের গরিব চাষিরা ঋণের দায়ে জর্জর হইতে আত্মহত্যা করবে, তা নিয়ে আমরা কোনো প্রতিবাদ করবো না। কোনো প্রতিবাদ আপনার করবে ছোট না। ছেলে আর আপনার কর্মকাণ্ডে শান্ত শিষ্ট নীলপুর অশান্ত হবে, কেউ মুখ খুলে কোনো কথা বলবে না। কোনো কথা বলবে না। আপনার জন্য শান্ত নীলপুরে নাইট কোন রেস্তোরাঁ চলবে মেয়ে ছেলে আর মদের ব্যবসা, ধবিবর্জিত হবে পতিতা বললি, তা নিয়ে আমরা কোনো প্রতিবাদ না করে রাতে চুরি পরে বসে থাকবো। থাকবে ফুটো জগন্নাথ হয়ে বসে থাকবে। আর তা যদি না করো তাহলে তোমার বোনের উপর চলবে অমানসিক নির্যাতন। আরে একই করলেন আপনি? অযথা মেয়েটার গালে চড় মারলেন। আপনি না জনদরদি নেতা। ভুল বলে বাবা, উনি জনদরদি নন, উনি ভণ্ড তপস্বী। সেই ভণ্ড তপস্বী কিন্তু এবার চন্ডাল হয়ে তোমার বোনের উপর অকথ্য নির্যাতন চালাবে যদি তুমি এবং সীতা আমার চলার মসৃণ পথ থেকে সরে না দাঁড়াও। অসম্ভব। তাহলে হয়তো একদিন দেখবে তোমার বোন তোমার উপর রাগে ক্ষোভে দুঃখে অভিমানে নিজেই নিজের গলা টিপে আত্মহত্যা করেছে। আরে আরে এ কি করছো? আমার প্রতিলক্ষী বৌমার গলা টিপে মারছো কেন? ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। সুজাতা, না না, এই তোমরা আমার বৌমাকে মেরো না। আমার বৌমাকে মেরে ফেললে আমার অপূর্ব যে একা হয়ে যাবি, আরো একা হয়ে গেলি ওর যে বড় কষ্ট হবে। বলো আমার বৌমাকে মারছো কেন? বলো আমার বৌমাকে মারছো কেন? বলো আমার বৌমাকে মারছো কেন? উত্তর দাও। আর সুজাতা, তুমি আবার চিলেকোঠার ঘর থেকে নিচে নেবে এলে কেন? তোমার হাতে পায়ে শেকল খুলে দিল কে? আমি খুলে দিয়েছি। তুই আবার কেন খুলে দিলি বাবা? অন্ধকার ঘরে হাতে পায়ে সেকল পরা অবস্থায় আমার মা খোকা খোকা বলে চিৎকার করে কাঁদছিল, তাই আমি খুলে দিয়েছি। হাতে পায়ে শেকল পরা মানে এ কি চেহারা হয়েছে মাসিমার? কি হয়েছে মাসিমা? না না, এমন কিছু নয় গো বাবা, এমন কিছু না। তোমার মাসিমার বড় আদরের ছেলে গো, অপূর্ব জীবনে কিচ্ছু করতে পারলো না, কিচ্ছু না। তাই ওর উপর ক্ষোভে দুঃখে অভিমানে, মানে ওর কথাটাকে চিন্তা করতে করতে তোমার মাসিমার মাথাটা একদম গোলমাল হয়ে গেছে। তাই ডাক্তার বলেছে ওনাকে চিলেকোঠার ঘরে আটকে রাখতে। ও সুজাতা, যাও চিলেকোঠা ঘরে যাও। না আমি যাব না। দেখছো না বাড়িতে কত কুটুম এসেছে, আমি এদের সঙ্গে কথা বলবো না। বেয়ান। আরে বেয়াই মশাই, আপনার চেহারাটা তো রোগা হয়ে গেছে কেন? কি হয়েছে আপনার? ও আপনি বুঝি অসুস্থ? মাসিমা, আকাশ, তোমার বাবাকে কি খেতে পড়তে দাও না, নাকি আমারই মতো ওই বদ্ধ করে তালা বন্ধ করে রেখেছো? অপূর্বদা, মাসিমা আমাদের সঙ্গে এভাবে কথা বলছেন কেন? আমার মা ভালো নেই গো আকাশ। অপূর্বদা, এমন অবস্থা মায়ের, ঠিকানা এখন বাড়ির চিলেকোঠার অন্ধকার ঘরে, সেখান থেকে বেরোবার হুকুম নেই। আমারও কিচ্ছু করার নেই। এই যে কি হাওদার মতো এখানে দাঁড়িয়ে চোখে জল ফেলছো?
যাও ওনাকে এখান থেকে নিয়ে যাও, তারপর চিলেকোঠার ঘরে হাতে পায়ে শেকল বেঁধে তালা বন্ধ করে রেখে দেবে। যাও নিয়ে যাও। হাতে পায়ে শেকল পরিয়ে রাখবে মানে কি হয়েছে বেয়াই মশাই? পাগলকে আটকে রাখার এর থেকে ভালো কোনো উপায় নেই গো বেয়াই মশাই। মাসিমা পাগল হয়ে গেছেন, কিন্তু একটা কথা মনে রেখো আকাশ, পাগল কুকুরের থেকে পাগল মানুষ কিন্তু ভয়ঙ্কর হয়। এই কথাটা অন্ত প্রিয়নাথ মল্লিক খুব ভালো করে জানে। অপূর্ব যা, তোর মাকে নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা। চলো মা চলো, এখানে তোমার জায়গা নয়, তুমি অন্ধকার ঘরেই চলো। আমি যাব না, আমি এখানেই থাকবো। তা বোধহয় সম্ভব নয় মাগো, তোমার সুখের দিন বোধহয় শেষ হয়ে গেছে। বড় খোকা মারা গেছে। না, তোমার বড় খোকা মারা গেছে মা, আর যে বেঁচে আছে সে তার প্রেতাত্মা। অপূর্বদা, প্রেতাত্মা না হলে কি সন্তান হয়ে মায়ের হাতে পায়ে শেকল পড়তে পারি? পারি না। চলো মা চলো, ঘরে বসে। না, আমি যাব না। ওই বদ্ধ ঘরটায় গেলে আমার দম বন্ধ হয়ে আছে, আমি বোধহয় মরে যাব। আমি সুজাতা, কুটুম্ব বন্ধু বান্ধবদের সামনে তুমি এভাবে কান্নাকাটি কেন করছো বলো তো? বড় খারাপ লাগছে বৌমা। এই যে চলুন, উঠুন উঠুন বলছি। কি হলো, কানে ঠুকছে না? উঠুন। লোক দেখে ঢং দেখানো হচ্ছে, এক চড়ে পাগলামি ছাড়িয়ে দেবো। যার এখান থেকে, যার বলছি। সাবাস সাবাস সাবাস। আপনারা সবাই দেখুন পুত্রবধূ কেমন করে শাশুড়ি মাতার উপর নির্যাতন করছে। সাবাস সাবাস সাবাস। খবরদার, আমার মায়ের গায়ে হাত দেবে না। মাকে নিয়ে যাওয়ার জন্য তো আমি আছি। মাগো, এই অপূর্ব যতদিন বেঁচে থাকবে কেউ তোমাকে চড় মেরে ধাক্কা মেরে ফেলে দিতে পারবে না। আমি ঠিক এমনি করে দু হাত বাড়িয়ে আমার বুকে তোমার ঠাঁই করে নেবো মা, আমার বুকে তোমার ঠাঁই করে নেবো। চলো মা চলো, ঘরে বসে চলো মা। ছি দিদি ছি। এই জন্য কিন্তু লোকের কাছে গর্ব করে বলিস যে আমি মাস্টারের ছি। সত্য মাস থেকে তোকে এই শিক্ষা দিয়েছিল। শিক্ষা দিয়েছিল কি, বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে এসে তো নৈতিক চরিত্র পরিবর্তন করতে। তোকে দেখে পৃথিবীর আর পাঁচটা ভাই কি তার বড় বোনকে দিদি বলে ডাকবে? না ডাকে না ডাকবে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোর কিছু না গেলেও আমার আসে, কারণ আমি সত্য মাস্টার। সারা জীবন ন্যায় নিষ্ঠা আদর্শকে আঁকড়ে ধরে পথ চলেছি, ছেলে মেয়েকে মানুষ করেছি। সেই তোকে আজ আমার মেয়ে বলে পরিচয় দিতে লজ্জা করছে। শুনুন বেয়াই মশাই, আমি কিন্তু তোমাকে আর বেশি দিন এই নীলপুরের মাটিতে রাখবো না। যত তাড়াতাড়ি সম্ভব তোমার যা জমি জায়গা আছে না সব বিক্রি করে 1 মাসের মধ্যে তোমাকে এখান থেকে চলে যেতে হবে। আমি যদি আমাকে দিতে চাও তাহলে কিন্তু আমি অন্যের থেকে একটু বেশি দামে দেবো। আর যে জরুরি কথাটা বলার জন্য আমি তোকে এখানে ডেকে পাঠিয়েছি সেই কথাটা ভালো করে শুনে যা আকাশ। বিবেক বিশ্বাসের মেয়ে সীতার সঙ্গে আমার দেওয়ার প্রলয়ের বিয়ে হবে, তাই সীতার জীবন থেকে তোকে সরে যেতে হবে। শুধু তাই নয়, নীলপুর প্রাইমারি স্কুলের হেডমাস্টারের পদ থেকে তোমাকে 1 মাসের মধ্যে বদলি করে দেওয়া হবে। 1 মাস, 1 মাসের মধ্যে তোমার চাকরি এবং তোমার বাসস্থান দুটোই বদলি হয়ে যাবে। আর যদি আমরা নীলপুর ছেড়ে না যাই? হ্যাঁ, তাহলে হয়তো একদিন দেখবে তোমার বাপ ছেলে দুজনের গলা কাটা লাশ দুটো নীলপুর মহাশ্মশানে নিথর হয়ে পড়ে থাকে। আমি প্রিয়নাথ মল্লিক, এলাকার জনদরদি নেতা। আপনি আমাদের বাড়িতে রেখে এনে আমাদের গায়ে হাত তুললেন। এই তো সবে শুরু, এরপর বেশি বাড়াবাড়ি করলে বাইরে থেকে গুন্ডা ভাড়া করে এনে তোমাদের লস অফিস করে দেওয়া হবে। কি এত দূর? সুদূর প্রসারী আমার চিন্তা ভাবনা। কোন লাশকে কখন ফেলতে হবে, কোন লাশের সঙ্গে কি কথা বলতে হবে, ওসব শেখার জন্য আমার কোনো মাস্টার ফাস্টার লাগে না। হ্যাঁ গো, শুনুন বেয়াই মশাই, মানে পাঁঠা বলি দেওয়ার সময় যে ঢাকটা বাজে সেটা কিন্তু ওই পাঁঠার চামড়া দিয়েই তৈরি হয়। আমি আপনার ছেলের চামড়া দিয়ে কিন্তু সেই ঢাকটা বানাবো। সে ঢাকে বাজবে বলির বাজনা। বলির বাজনা? হ্যাঁ, বলির বাজনা। পুরোহিত মন্ত্র পড়বে, ঢাকি ঢাক বাজাবে, শ্যামলী আরতি করবে, আর আমি যাব বলি, মহাবলি। বলি বলি মহাবলি। না না, আকাশ মাস্টারকে আমি কিছুতেই প্রিয়নাথ মল্লিকে লোভের ঘরকে বলি হতে দেব না। যেভাবেই হোক ওকে আমি উদ্ধার করব। দরকার হলে কথা বলো না, বলো বন্ধু, ছায়া হয়ে তবু পাশে রইব, ও ছায়া হয়ে তবু পাশে রইব।
যতই ব্যথা দেবে সইব ছায়া হই তবু পাশে রইব ও ছায়া হই তবু পাশে রইব আমি কাঁদে শুনে হাসি বিশ্ব কাছে তুমি প্রিয় তবু আমি নিঃস্ব আমি কাঁদে শুনে হাসি বিশ্ব কাছে তুমি প্রিয় তবু আমি নিঃস্ব কত বেদনা কত বেদনায় সয়েছে হৃদয় কেমনে তোমায় আমি কইব ছায়া হই তবু পাশে রইব ও ছায়া হই তবু পাশে রইব ও ছায়া হই তবু পাশে রইব কি ব্যাপার আপনি হঠাৎ এখানে তোমার কাছে আসবো আবার এখানে সেখানে কি আছে? নিশ্চয়ই আছে বলুন কেন এসেছেন না মানে আমাদের বিয়েতে কোন কার্ডটা পছন্দ সেটা দেখানোর জন্য নিয়ে এসেছি। দেখুন প্রলয় বাবু ওসব বিয়ের কার্ড ফার্ড আমি পছন্দ করে দিতে পারবো না তো যদি অনুমতি দেন তো আপনার চিতার কার্ডটা কিনে দিতে পারি তোমার কেনাকাঠে আমার চিতা জ্বলবে না গো সীতা, মরার পর আমি চন্দন কাঠে চিতায় পুড়বো। হ্যাঁ তা হয়তো করবেন কিন্তু বেঁচে থাকতে আপনি আর আপনার বাবা এই নীলপুরি মাটিতে যে দুর্গন্ধ ছড়াচ্ছেন মরে গেলেও সেটা থেকে যাবে কোনো চন্দন কাঠ দিয়ে সেই দুর্গন্ধকে সৌগন্ধে পরিণত করতে পারবেন না সেটা আমি জানি সীতা, আমার বাবার মতো বাজে লোক পৃথিবীতে খুব কমই আছে, সেই বাজে বাবার খারাপ সন্তান আমি, কিন্তু কি করব বলো, কাকের বাসা কাকডা হয়ে কোকিল হয়ে কি বাঁচতে পারতাম? হ্যাঁ তা হয়তো ঠিক কাকের বাসায় কোকিলের ঠাঁই হয় না কিন্তু কিন্তু পচা পাকেই তো পদ্ম ফুল ফোটে আপনি তো আপনার বাবার সংসারে পদ্ম ফুল হয়ে ফুটতে পারতেন যেমন ফুটে আছে আপনার দাদা অপূর্ব বাবু আপনার সেই পদ্ম হয়ে ফোটার জন্য তো তোমাকে আমার জীবনে পেতে চাই, তুমি আমাকে তোমার মতো করে গড়ে নাও। নিতে পারি তার জন্য যে একটা শর্ত আছে বলো কি সেই শর্ত, আমি তার জীবন দিয়েও পালন করব। বলো বলো তোমার কি সেই শর্ত? ধবিপাটি থেকে পতিতা পড়লে তুলে নিতে হবে, ওটা তোমার বাবার ব্যবসা, নীলপুর বাজার এলাকা থেকে নাইট কোন রেস্টুরেন্টে ব্যবসাটা গুটিয়ে ফেলতে হবে। ওটা আমার বৌদির নামে করা আছে। বিনেতায় যে চাষিটা আত্মহত্যা করেছে তার পরিবারকে এককালীন মোটা অঙ্কের টাকা পাইয়ে দিতে হবে, চেষ্টা করব। তার বন্ধকি সমস্ত জমি বিনা টাকায় ফেরত দিতে হবে আপনাকে। আমাকে? আমি কি করে দেবো, আমার তো আমি সম্বল আর কিছু নাই। সেটা দেখেই বুঝতে পারছি আসলে চাষি বউয়ের চরিত্র খারাপ ছিল, রোজ সন্ধ্যাবেলা ধপিপট্টি থেকে দেহদান করতো। সেটা আপনি কি করে জানলেন? আপনি কি তাহলে না মানে আমি মাঝে মাঝে যেতেন? আমার বাবা যেত, আমার বাবাকে বউটা দেহদান করতো। সেটা অভেবের দায় করতো, আপনার বাবার টাকা ঋণ শোধ করার জন্য করতো। আর সে কথা যখন হারন চাষি জানতে পারলো তখন ওনার সে আত্মহত্যার পথ বেছে নিল। হারনের মৃত্যুর জন্য দায়ী আপনার বাবা প্রিয়নাথ বললেন। না না, কথা তুমি ঠিক বলছো না সীতা। 100 ঠিক বলছে। নীলপুর প্রাইমারি স্কুলে মিড ডে মিলে চাল ডাল আপনার বাবার গোডাউনে থাকে কেন? ছাই থেকে কেন আপনার বাবা গরিব মানুষ অর্থ সঞ্চয় করছে? কেন আপনার বাবা এত নোংরা ব্যবসার মালিক? আগে আপনি আমার এইসব কথার উত্তর দেবেন, তারপর আপনি আমাকে বিয়ে করার কথা ভাববেন। একটা কথা মনে রাখবেন, বানরের গলায় কোনোদিন মুক্তোর মালা মানায় না। কি বললে? চরিত্রহীনা নই, তাই কোনো চরিত্রহীনকে আমি বিয়ে করব না। আউট 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 আইসা গেট আউট। ওই ওই ওই, একতরফা তুমি বলে যাবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে, তুমি ভাবলে কি করে? আমারও তো কিছু বলার আছে। হ্যাঁ বলুন, সাহস থাকে তো বলুন। খুব চরিত্রের বড়াই করছো তাই না? বলতে পারো আকাশ মাস্টারের সঙ্গে তোমার প্রেম নেই, আছে। তাকে তুমি বিয়ে করার প্রতিশ্রুতি দাওনি, দিয়েছি। তার চেয়ে আমি কম কিসে? কিসে আর কিসে? তামার শিশে তার নখের যোগ্য আপনি নন। তবু আমি তোমাকে বিয়ে করব। সত্যি? আচ্ছা আচ্ছা, দেশে এত মেয়ে থাকতে আপনি আমাকে বিয়ে করার কথা এত গভীরভাবে ভাবছেন কেন? আমি তোমাকে বিয়ে করার কথা গভীরভাবে ভাবছি না, তোমাকে আমার বউ করানোর কথা ভাবছে আমার বাবা ওই প্রিয়নাথ মল্লিক। আচ্ছা আচ্ছা, তার মানে আমাকে বিয়ে করে মল্লিক বাড়িতে নিয়ে যাওয়ার পর আপনার সঙ্গে আমার আর কোনো চাওয়া পাওয়ার কথা থাকছে না, সব সম্পর্ক তৈরি হচ্ছে আপনার বাবার সঙ্গে। কি কি am I right? ফাইট! আমিও ফাইট করে তোমাকে একটা কথা বলে যাচ্ছি, কান খুলে শুনে রাখো সীতা রানী, মল্লিক বাড়ির বউ তোমাকে হতেই হবে। আকাশ মাস্টারকে আমি কাইট করে আকাশে উড়িয়ে দেবো, কাইট।
Am I right? অসভ্য অসভ্যই তোর একটা ছোট লোকের বাচ্চা, কিন্তু আমি পাচ্ছি না একটা পচা নর্তমার মধ্যে পড়ে আমার দম বন্ধ হয়ে আসছে। একদিকে পুলিশ অফিসার বিবেক বিশ্বাসের মেয়ে হওয়ার গ্লানি, অন্যদিকে আকাশ মাস্টারের প্রাণ সংশয়। তাহলে এখন আমি কি করব? আকাশকে নিয়ে নীলপুর ছেড়ে পালিয়ে যাব? দরকার হলে তাই যাবো সীতা। আকাশ, এছাড়া আমার অন্য কোনো উপায় নেই। আকাশ, প্রিয়নাথ মল্লিক আমাদের 1 মাস সময় দিয়েছে। এই 1 মাসের মধ্যে বাবাকে তার ঘর বাড়ি বিক্রি করে দিয়ে নীলপুর ছেড়ে চলে যেতে হবে। আকাশ, সেই সঙ্গে আমাকে অন্য জায়গায় বদলি করে দেবে। কি বলছো আকাশ? শুধু তাই নয়, প্রিয়নাথ মল্লিক আমাদের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে আমাকে আর বাবাকে যথেষ্ট অপমান করেছে। সেই সঙ্গে আমার দ্বিতীয় কি এত দূর? শুধু এইটুকুতে ক্ষান্ত হয়নি, আসার সময় প্রিয়নাথ মল্লিক আমাদের গায়ে হাত তুলেছে। এই আকাশ, এত ভেঙে পড়ছো কেন? তুমি এত ভেঙে পড়ছো কেন? এই তুমি না শিক্ষিত, তুমি না পুরুষ, এই তুমি আর প্রতিশোধ নেবে না? মায়ের পেটের বোনকে জবাব দেবে না? জবাব কি করে জবাব দেবো সীতা? কতটুকু ক্ষমতা আছে আমার? আকাশ, আমি কি পেরেছি আমার স্কুলের মিড ডে মিলে চাল চুরি বন্ধ করতে? আকাশ, তুমি কি পেরেছো ধোবিপটি থেকে পতিতা বললে তুলে দিতে? পেরেছো কি প্রলয় মল্লিককে সাহায্য করতে? না পারিনি, আর পারিনি বলেই প্রিয়নাথ মল্লিককে সব স্বেচ্ছাচারী থেকে মেনে নিয়ে ওই লম্পট ছেলের গলায় মালা পরিয়ে আমি মল্লিক বাড়িতে যাব সংসার করতে। এই তো পারবে? পারবে তুমি সীতার জীবনী পরিণতি দেখতে? পারবে তুমি প্রলয় মল্লিকের বউ বলে মেনে নিতে? না, পারবো না। আমি অনেক অপমান সহ্য করেছি, আর নয় আমারই চোখের সামনে আমার বৃদ্ধ বাবাকে লাঞ্ছিত করেছে। অথচ প্রিয়নাথ মল্লিকের সামনে আমি এতটুকু প্রতিবাদ করতে পারিনি, কারণ সেই প্রতিবাদ করার ক্ষমতা আমার নেই। তাহলে আর কি, চলে যাও, বাবাকে নিয়ে নীলপুর ছেড়ে চলে যাও। অন্ধকার নীলপুরে সীতা একা পড়ে থাক, হাইনার দল তাকে ছেড়ে খা। না শুধু না, ওই প্রিয়নাথ মল্লিকের এতটুকু কৃতজ্ঞতা বদলে তোমাকেও সে ছেড়ে কথা বলবে না। আকাশ, তোমার সঙ্গে চরম বোঝাপড়া করবে। আকাশ, তাই বলছি চলো আমরা নীলপুর ছেড়ে অন্য কোথাও পালিয়ে যাই। কোথায় যাবে আকাশ? সারা দেশ জুড়ে অসংখ্য প্রিয়নাথ মল্লিকের চারণ ক্ষেত্র, যেখানে যাবে ওর কৌতূহলী দৃষ্টি এসে পড়বে আমাদের উপর। তখন ওরা ঠিক জেনে যাবে যে তুমি কে আর আমি কে। বেশ তো, জানতে চাইলে সত্যি কথাই বলবো। আমি নীলপুর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক আকাশ মিত্র। অন্যায়ের প্রতিবাদ করতে আজ ঘর ছাড়া। সত্যমিত্র আমার বাবা, একজন রিটায়ার্ড শিক্ষক। একইভাবে প্রতিবাদ করতে গিয়ে তিনিও আজ গৃহহারা। আর যদি আমার কথা কেউ জিজ্ঞাসা করে, যদি কেউ প্রশ্ন করে এই অবিবাহিতা মেয়েটির সঙ্গে তোমার কিসের সম্পর্ক, কোন অধিকারে একটা ঘরে একটা ছাদের নিচে দিন কাটাচ্ছ, তখন তাদের কি উত্তর দেবে? তুমি বলো, কি উত্তর দেবে? উত্তর একটাই, তুমি আমার হবু স্ত্রী। আকাশ, তুমি সত্যি সত্যি আমাকে স্ত্রীর স্বীকৃতি দেবে? মাস্টারমশাই আমাকে পুত্রবধূ বলে মেনে নেবেন? নেবে, সেটা নেবে, কারণ বাবা জানে তুমি ছাড়া আমি নেই। আকাশ, এই সবকিছু সত্যি তো? স্বপ্ন নয় তো? না সেটা না, স্বপ্ন নয়, এই সম্পূর্ণ সত্যি। আকাশ, তোমাকে বিয়ে করে আমি সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচতে চাই। আর ওই প্রিয়নাথ মল্লিককে বুঝিয়ে দিতে চাই, গায়ের জোরে তুমি সব জায়গায় জিতে গেলেও একটা জায়গায় তুমি হেরে গেলে। আকাশ, জিতলাম আমি আর আমার সীতা। এত সুখ আমার কপালে সইবে তো? কেন শুবে না সীতা? মরুভূমিতে হাঁটতে গেলে পায়ে তো উত্তাপ লাগবেই, তাই বলে কি পথ চলা থেমে থাকে? আকাশ, গোলাপ ফুল তুলতে গেলে হাতে তো কাঁটা লাগবেই, তাই বলে কি গোলাপ ফুল তোলা হয় না? একদম সত্যি। পদ্ম ফুল দেখতে সুন্দর বলেই তো তার ভিতরে বিষাক্ত সাপ লুকিয়ে থাকে, তাই বলে কি পদ্ম ফুল ফোটে না? আকাশ, গানে তোমায় বেঁধেছি, সুর দিয়ে যে সেধেছি, ভালোবাসি এ কথাটা নয় তো আমার ফাঁকি গো। তুমি আমার নয়ন গো, যে নয়নে দেখি গো, আমি সেই নয়নের মনে স্বপ্ন নিয়ে থাকি। গানে তোমায় বেঁধেছি, সুর দিয়ে যে সেধেছি, ও তোমায় কাছে পেয়েছি, তোমারই গান গেয়েছি, ভালোবাসি এ কথাটা নয় তো আমার ফাঁকি গো। তুমি আমার নয়ন গো, যে নয়ন
মাথা গরম হয়ে যাচ্ছে। তোমাকে একটু জল ছেড়ে দেবো মাথা। স্টপ 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 ইট। এই লাডম্যান কই, লাডম্যান লাডম্যান লাডম্যান, এই যে লাডম্যান, তুমি কি এখানে বসে বসে ঘুমাচ্ছ? লাডম্যান কি করবে স্যার? আমার মাথা করবে। ছি 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 ছি, এমন জালে এখানে নাচের মাস্টার হয়ে আসতাম না। নাচনে ওয়ালির পেছনে আলো। তাহলে আলোটা কোথায় ফেলবে বলে দিন। বলার কি আছে, বলার কি আছে? পেছনের হাইজিনটা যদিও ভালো, কিন্তু আসল ভালো ড্যান্সারের বুকে। ফোকাসটা এখানে মারো। তাহলে আপনি যে অন্ধকারে পড়ে থাকবেন। থাকবই তো, পুরুষের বুক তার বুক নয়, বুক অফ নলেজ। স্যার আচ্ছা ধরো, কলেজ থেকে দুজন ছাত্রছাত্রী আমাদের হোটেলে এসছে, তারা একটু নাচ গান দেখবে। তোমাকে যে গানটা শিখেছিলাম সেটা তুমি গাইবে, কি পারবে তো? নিশ্চয়ই পারবো, তবে গানটা একটু কাঁদুনি। যদি বলেন তো পানিটা পাল্টে একটা সুরের আইডিয়া দিতে পারি। আরে নিশ্চয়ই করবে, আমি শুনে বলে দেবো চলবে কি চলবে না। বোম্বাই আর ক্যালকাটাকে একেবারে মিক্সচার করে দেবো। সেটা আবার কি রকম? আরে আমাকে দেখে বুঝতে পারছো না? আমার 50% ক্যালকাটা আর 50% বোম্বে। দেখো না আমি কেমন মিক্সচার করে নাচ গানের কম্পোজটা করি। যেন ঢাকাছে আর কাঠি নাই নাই, তোরে ছাড়া আমার হালটা যে তাই। ভাবুক যা খুশি সবাই। মিউজিক স্টার্ট। ফাগুনে পূর্ণিমা রাতে চল পলারে যাই। এই ফাগুনে পূর্ণিমা রাতে চল পলারে যাই। দূর দেশে যাবো রে, বাসা বানাবো রে, থাকবো দুজনে একসাথে। দূর দেশে যাবো রে, বাসা বানাবো রে, থাকবো দুজনে একসাথে। আজ ফাগুনে পূর্ণিমা রাতে চল পলারে যাই। এই ফাগুনে পূর্ণিমা রাতে চল পলারে যাই। বৈশাখের ঝড়েতে আমাদের ঘরেতে হয়েছিল সেই যে দেখা। বৈশাখের ঝড়েতে আমাদের ঘরেতে হয়েছিল সেই যে দেখা। তখন থেকে যেন আর মনে মনে উঠা লাগে শুধু ব্যথা। আমার উঠা লাগে শুধু ব্যথা। চল পালাই যাই। চল পালাই যাই। দূর দেশে যাবো রে, বাসা বানাবো রে, থাকবো দুজনে একসাথে। দূর দেশে যাবো রে, বাসা বানাবো রে, থাকবো দুজনে একসাথে। থাকবো দুজনে একসাথে। চল পালাই যাই। আজ ফাগুনে পূর্ণিমা রাতে চল পালাই যাই। এই ফাগুনে পূর্ণিমা রাতে চল পালাই যাই। বাবা বাবা কি দিল মাইরি, একদম 1000 টাকা কিলো। গুড ইভিনিং স্যার। আরে তোরা তো একদম আসর জমিয়ে দিয়েছিস রে। দেখ তোদের আবার ভেতরে ভেতরে ভাবটাব হয়ে যাচ্ছে নাকি? আগে এই, আমাকে চিনিস তো, আমার চোখ হলো শকুনের চোখ। 1000 মাইল উপরে থাকলেও দৃষ্টি কিন্তু থাকে নিচের দিকে। তোরা কি করছিস না করছিস সব কিন্তু আমার নজরের মধ্যেই আছে। আগে না স্যার, আমরা তেমন কিছু করছি না। এই ম্যাডামকে একটু নাচ কম্পাই দিই। হ্যাঁ সেটা আমি বুঝতে পেরেছি, তবে এটা ঠিক। এই প্রিয়নাথ মল্লিক যতদিন বেঁচে থাকবে ধোপি পট্টির কোনো মেয়ের গায়ে কোনো শালা হাত লাগাতে পারবে না। আপনার কাজ করতে পারবো না স্যার। কি ব্যাপার ম্যানেজার চিংড়ি গোড়াই, তা তুমি হঠাৎই অসময়ে? আপনার ওই নাইট কুইন হোটেলে কাজ করতে আমার ভীষণ ভীষণ ভয় করছে স্যার। আরে কেন 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 ভয় করছে কেন? ভয় ও সীতার হুমকিতে? এই যে বলেন, ঠিক আছে। আচ্ছা সত্যি করে বলো তো, তুমি সীতার হুমকিতে এখানে এসেছো নাকি রসের পুকুরে চান করতে এসেছো? রসের পুকুরে? কি যে বলেন ভাই, ঠিক আছে। এই, কি তুই স্যারকে মারি বলি কেন? বলেছিলাম নাকি? ঠিক আছে। তবে কি আমি মিথ্যা কথা বলছি? না 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 না, হঠাৎ আমার মুখ থেকে কথাটা মুখ ফসকে বেরিয়ে গেছে। আমার ফসকার মুখ রেখেছো কেন? ফেলে দিতে পারো না? ফেলে দেবো স্যার, ফেলে দেবো। কোথায় ফেলবো স্যার? আমার মাথা। কথা কথা খুব বাড়াবাড়ি চেষ্টা। এই যা, একদম দূর হ, দূর হ কিন্তু। এই, এই। বলছি। ভালো লাগে
আছে। শালা শুয়োরের বাচ্চা। এই ফরিং কুমার, তুমি দাঁড়িয়ে রইলে কেন? তুমিও যাও। আগে না স্যার, আমি কোথাও যাব না, আমি এই এখানে আপনার কোলে বসে থাকবো। আরে আমার কোলে বসে থাকবে মানে? আগে হ্যাঁ স্যার, আপনার কোলি তো আমার একমাত্র জায়গা। ও, তার মানে তুমি আমার কোলে বসে থাকবে আর আমি তোমাকে ফিডিং বোতলে দুধু খাওয়াবো। দুধু? আগে হ্যাঁ স্যার। আরে ওই ওট ওট, পেছনে ফিরে দাঁড়া, পেছনে ফিরে দাঁড়া। কেন কেন স্যার? আমি তোর পেছনে দুটো লাথি মেরে তোকে এখান থেকে দূর দূর করে তাড়িয়ে দেব। পারবেন না, পারবেন না স্যার, পারবেন না। ওই পারবো না মানে? মানে আমারও পা আই, আছে। কি বললি? সাকি আপনি স্যারকে পা দেখাচ্ছেন? আরে না না, আমি স্যারকে পা দেখাচ্ছি না, বলছি স্যার তার পা দিয়ে আমার বাচ্চায় লাথি মারার আগে লাথি মারার আগে আমি আমার পা দিয়ে পা দিয়ে এখান থেকে এখান থেকে গুটি গুটি পায়ে গুটি গুটি পায়ে পালিয়ে যাব। শালা শুয়োরের বাচ্চা কি দিল মাইরে, একদম 1000 টাকা কিলো। বাবু! হ্যাঁ সোনাগালিয়া, যে জন্য তোমার কাছে আসা, একটা বড় কাজের দায়িত্ব কিন্তু আমি তোমাকে দিতে চাই। বাবু আমি আপনার হুকুমে দাসী, তাই আপনার যে কোনো চাকরি দায়িত্ব দিলে আমার কোনো আপত্তি হবে না। বলুন কি করতে হবে? শোনো, প্রলয়ের সঙ্গে সীতার বিয়েটা আমি একদম পাকা করে ফেলেছি, কিন্তু ওখানে একমাত্র বাধা সৃষ্টি করছে ওই আকাশ মাস্টার। ওই আকাশের মুঠো থেকে সীতাকে ছিনিয়ে আনতে হবে। এ ব্যাপারে তোমাকে আমার বিশেষ দরকার। কিভাবে আমি আপনাকে সাহায্য করব বলুন? কায়দা করে সীতাকে আমি ধোপি পট্টিতে এনে হাজির করব। তোমাকেও কায়দা করে মাত্র একটা রাত আটকে রাখতে হবে। ব্যাস, তাতেই কেল্লা ফতে। কিন্তু কি লাভ হবে তাতে? ওর ভালোবাসার মানুষ আকাশ জানবে যে সীতা নষ্ট হয়ে গেছে, আর তখনই আমি মক্ষম চালটা চেলে দেব। কি মক্ষম চাল চালবিন বাবু? সান্ত্বনার প্রলেপ লাগিয়ে দেবো ওর ভেঙে যাওয়া মনে। ওকে আমি বুঝিয়ে দেবো যে আকাশ কোনোদিনই তাকে ভালোবাসে না। আর এর এবারে বিবেক বিশ্বাসের সঙ্গে আমার কথা একদম পাকা হয়ে গেছে। সত্যি বলছেন তবে বাবু? আমি তোমাকে মিথ্যে বলছি? বিবেক বিশ্বাস নিজেই সীতাকে ধোপি পট্টিতে এনে পৌঁছে দেবে। কি বলছেন বাবু? কি বলছি? বিবেক বিশ্বাস জানে যে প্রলয়ের সঙ্গে সীতার বিয়ে হয়ে গেলে ওর ভাগ্যটাই খুলে যাবে। কিন্তু সবকিছু জানার পরও যদি আকাশ মাস্টার সীতাকে প্রত্যাখ্যান না করে? করবে না। আকাশ তাকে প্রত্যাখ্যান করে তোমাদের মনোবাসনা কোনোদিন পূর্ণ করতে দেবে না। কি ব্যাপার, তুই এখানে? তোমার মন্দির দেখতে এলাম, যে মন্দিরে তুমি প্রতিদিন পুজো দিতে আসো। আমি সেই মন্দিরে পাপের প্রতিমার দর্শন করতে এসেছি। এ তোকে এখানে আসতে বলেছে? আমি আসতে বলেছি এবং অপূর্বকে সঙ্গে নিয়ে তোমার লীলা দেখতে এসেছি। বেরিয়ে যাও এই মুহূর্তে, তুমি এখান থেকে বেরিয়ে যাও। কেন কেন প্রিয়নাথ মল্লিক, বেরিয়ে যাব কেন? তোমার ধ্যান ভঙ্গ করলাম বলে তুমি বেরিয়ে যেতে বলছো? দাদা। তোমার দেবী পূজায় ব্যাঘাত করলাম বলে তুমি বেরিয়ে যেতে হ্যাঁ, বলছো? বলবোই তো, কারণ তুমি তো অসুস্থ। না, অসুস্থ আমি কোনোদিনই ছিলাম না প্রিয়নাথ মল্লিক। পাগল সেজে তোমার একটার পর একটা পাপের সাক্ষী হয়েছিল। দাদা, আর নয় বাবা, তোমার এই পাপের পাহাড় বেশি দিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তাই না? তাহলে হলে আমরা সবাই মিলে তোমার ওই পাপের পাহাড়কে ভেঙে কুড়িয়ে দেব। বুঝেছি, এতদিন তাহলে তুমি আমাকে বোকা বানিয়ে ঠিক রেখেছিলে। তাই চিলে কোঠার বদ্ধ করে আমার হাতে পায়ে শিকল পরানোর যন্ত্রণা আমি অনেক সহ্য করেছি, শুধু তোমাকে ভালো করে চিনবো বলে। সুজাতা! কি হলো বাবা, কোথায় আছো, কার কাছে আছো? দেখাও তাকে, দেখাও, উত্তর দাও। আর যদি সদ উত্তর না পাই তাহলে লাথি মেরে ভেঙে ফেলবো তোমার সেই পাপের প্রতিমাকে। বলো কে সে? কোথায় কোথায় তোমার সেই আরাধ্যা দেবী? আমি আমি সেই সর্বনাশ। তুমি? হ্যাঁ মা, আপনারই মতো আমি অভাগিনী। সমাজের অবহেলায় অভাবের জ্বালায় বর্তমানে এই দেহটাকে অঞ্জলি করি। রোজ রোজ আমি আপনার স্বামীর সেবা করি, নিজেকে তার কাছে বিলিয়ে দিই। ছি ছি ছি! কি হারামি ডামাডামি মিথ্যে কথা বলে তুই এদের কাছে ভালো হওয়ার চেষ্টা করছিস, তাই না? ভালো আমি নই বাবু, আলিয়া! আর ভালো হওয়ার চেষ্টা আমি কোনোদিনই করিনি। আলিয়া! তাছাড়া আপনার মতো মহাপুরুষের কাছে কোনো মেয়ে কি ভালো থাকতে পারে বাবু? দেখেছো সুজাতা, দেখেছো শালি কি দিল মাইরি, একদম 1000 টাকা কিলো। চুপ করো, ঠাট্টা করে আসল কথা উড়িয়ে দিয়ে নিজের দোষ থাকতে চাইছো। বলে? আমরা তোমার আসল চরিত্র ধরে ফেলেছি। এই জানোয়ার, আমার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস তোকে কে দিয়েছে? সাহস দিচ্ছে তোমার পাপ, ওই যে তা সত্য মাস্টার আর আকাশের প্রতি তোমার দুর্ব্যবহার। সুজাতা! সাহস দিচ্ছে নিষ্পম মেসিটাকে নিয়ে তোমার নোংরা রাজনীতির খেলা। ওই যে তা হরণচাষী, তোমারই জন্য এই পৃথিবী থেকে চলে যাও। চুপ কর, তোমরা জানো তোমাদের আমি গুলি করে মেরে দিতে পারি। মরতে তো আমি চাইছি, কিন্তু পারছি কই? এই হতভাগ্য অপূর্বর জন্য আমি মরতে পারছি। মরতে তোমাদের হবেই। আগে প্রলয়ের সঙ্গে সীতার বিয়েটা হয়ে যাক, তারপর তোমাদের দুটোকে আমি কাটবো। আর তুইও শুনে রাখ শয়তানে আলিয়া, আজ থেকে ধপিপট্টির দরজা তোর চিরদিনের মতো বন্ধ হয়ে গেল। কথাটা তোকে জানিয়ে দিলাম। প্রিয়নাথ মল্লিক! হ্যাঁ, কি?
হুকুম কোনোদিন নড়বে না। চলে যাব, চলে যাব বাবু, তোমার কথা মেনে এই নীলপুর ছেড়ে আমি চলে যাব। কারণ আমরা মেয়েরা বুঝি না বলে ভুল করে পথে নামি, বুঝি না বলে তোমাদের মতো পুরুষরা বেঁচে আছে। যদি বুঝতাম তাহলে পৃথিবীর সমস্ত মায়েরা তোমাদের মতো পুরুষদের জন্ম না দিয়ে হিজড়া জন্ম দিত। তবু ভালো, হিজড়া বাচ্চা নাচে খায়, কিন্তু তোমাদের মতো সততার পোশাক পরে বেশ্যার ঘরে সারা রাত বিনি পয়সা স্ফূর্তি করে না। না না, আমি এখান থেকে চলে যাব, আমি এখান থেকে চলে যাব। কোথায় যাবে মেয়ে? কোথায় যাব আমি জানি না, তবে নীলপুর ছেড়ে আমি বেশি দূরে যাব না। সময় মতো আমার ঠিকানা আমি জানি দেব। আলিয়া। দরকার পড়লে এই নষ্টা মেয়েটাকে খবর দেবে, শত বাধা অতিক্রম করে আপনাদের পাশে এসে দাঁড়াবে। আলিয়া। আলিয়া অন্ধকারের প্রতিমূর্তি চাই না দাদা, একটু আলোর দিশা চাই। আর সে আলো দিশা দেবে সত্যের পূজারিণী সীতা। আলিয়া। মা মাগো, এই নরকের মাঝে আর দাঁড়িয়ে থেকো না, যাও যাও, চলে যাও, এখান থেকে চলে যাও। যাচ্ছি, তবে যাওয়ার সময় তোমায় একটা কথা বলে যাচ্ছি মেয়ে, তোমার চেয়ে বয়সে আমি অনেক বড়, তা না হলে আমার এই দুটো হাত দিয়ে তোমার মতো নরকের দেবীর পা ছুঁয়ে আমি একটা প্রণাম করতাম। মা। কারণ তুমি তো সত্যিকারের নারী। মা, তুমি যখন আমার মাকে মা বলে ডাকলে, তখন যাওয়ার সময় একটা কথা বলছি শোনো বোন, যদি কোনোদিন কোনো কারণে এই দাদাকে দরকার পড়ে তাহলে খবর দিও। শত বাধা অতিক্রম করে এসে আমি তোমার পাশেই দাঁড়াবো। তবু দেহ ব্যবসার কথাটা মন থেকে মুছে ফেলো বোন, মন থেকে মুছে ফেলো। আমিও তোমায় বলছি মেয়ে, জীবনে চলার পথে তোমার এখনো অনেক পথ বাকি, তাই বলছি সব জেনে সব বুঝে ওই পথ থেকে তুমি নিজেকে সরিয়ে নিও মা, তুমি নিজেকে সরিয়ে নিও। সরিয়ে নেবো মা, আমি কথা দিচ্ছি। আর আমি ওদের নামবো না, তা আমি বিনোদ মালিক আমি নিশ্চিন্তে ঘুমাতে দেবো না। মিথ্যে কথার ভুল ভুলানিতে বিষের জ্বালায় আজ আমার সমস্ত চৈত্রের আগুনে শিখা হয়ে চলছে। আর সেই আগুনে ওদের বাপ ছেলেকে আমি পড়াবোই পড়াবো। আমার অবচেতন মনে অটুট ঘোষণা। আলোতে কোন গগনে মাধুরী জাগল বনে, আলোতে কোন গগনে মাধুরী জাগল বনে, এলো সেই ফুল জাগানোর খবর নিয়ে, আমারে সেই কথা সে গাই শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। জানো আকাশটা, 10 বছর আগে আমি যখন প্রথম নীলপুরে মাটিতে পা রেখেছিলাম, তখন আমি ছিলাম মা মরা একটা অনাথ মেয়ে। তখন তোমার বাবা ছিলেন বীরভূমে কোনাকাটা থানা সাব ইন্সপেক্টর। টাইফয়েড জ্বরে মা মারা যাওয়ার পর বাবা আমাকে 1 বছরের জন্য এই নীলপুরে মামার বাড়িতে এনে রেখেছিল। হ্যাঁ, তো আমি জানি। তখন থেকে নাকি আকাশ মিত্র নামে একটা দুষ্ট ছেলে আমাকে মনে মনে ভালোবেসে ফেলেছিল। কে, am I right? অ্যাবসলিউটলি রাইট। আসলে তখন তোমার অসহায়তা আমার মর্গে নাড়া দিয়েছিল, মায়া হয়েছিল তোমাকে দেখে। সেই মায়া থেকে হয়তো ছায়া রূপে ভালোবাসা এসেছিল মনে। জীবনে বোধহয় সেই প্রথম প্রেমের অনুভূতি, যেন সতী কাগারের প্রথম প্রেমের উপস্থিতি। আচ্ছা সীতা, মানুষের জীবনে প্রেম কি এভাবেই আসে? হ্যাঁ, এভাবেই তো আসে, নীরবে আসে, নিঃশব্দে আসে, নিরালায় চুপি চুপি নিঃসংকোচে আসে, যেমন এসেছো আমার জীবনে তুমি। ঠিক বলেছো সীতা। আমি যে আমার স্বপ্নের আকাশে প্রেমের সাদরকা রং দিয়ে একটা রামধনু এঁকেছি, অপেক্ষার বধূলিতে সেই রামধনুকে আমি কিছুতেই মিলিয়ে যেতে দেবো না। তারপর 1 বছরের মধ্যে বাবা আমাকে কলকাতায় হোস্টেলে রেখে পড়াশোনার ব্যবস্থা করে ফেললো। ব্যাস, নীলপুর ছেড়ে চলে গেলাম কলকাতায়। তারপর গত 10 বছর আর নীলপুরের সঙ্গে কোনো যোগাযোগ রইল না। কিন্তু 10 বছরের মধ্যে একটা দিনের জন্য তোমাকে আমার মন থেকে সরাতে পারিনি। এই কথা তুমি নিশ্চয়ই বিশ্বাস করো? হ্যাঁ, করি। তাহলে 10 বছর আগে তুমি আমার কথা ভাবোনি কেন? কারণ তখন তোমাকে আমার ভালো লাগতো না।